আমার কলিগরা বলতো যে আমরা ঘন্টায় 10 পাউন্ড করে পাই। তুমি একটা ছবি বিক্রি করলে 2 ঘন্টা একটা ছবি আঁকো, 2 ঘন্টায় তুমি একটা ছবি বিক্রি করো 300 পাউন্ড, তাহলে তোমার প্রতি ঘন্টায় পড়লো 150 পাউন্ড করে, তুমি কত লাকি। সব থেকে বেস্ট সেলিং প্রাইজের আর্টওয়ার্কটা কোনটা ছিল, আর সব থেকে লোয়েস্ট সেলিং প্রাইজের আর্টওয়ার্ক কোনটা ছিল, যদি আমাদের সাথে শেয়ার করতে? লোয়েস্ট লোয়েস্ট যদি বলতে চাই, খুবই হাস্যকর কথা হবে। এক সময় বড় ছবি হলে হয়তো ছবি এঁকে মাসে উম এক 1 লাখ 2 লাখ টাকা এরকম কামানো যায়, এখন ব্যাপার না আসলে। চারুকলা ব্যাকগ্রাউন্ডের না থেকেও ছবি আঁকার যে বিষয়টা, তো জল রঙে আমরা যখন জল রং শুরু করি বা নতুনরা যখন শুরু করে, পানি এবং রং দুটোই সেই দুষ্ট শিশুর মতোই আচরণ করতে থাকে, কন্ট্রোল আয়ত্তে আনা। এটা একটু কঠিন, কারণ পানি, আমরা জানি যে পানি আসলে কারো কথা সে শুনতে নারাজ। নারাজ। যখন পানির সাথে রং মেশাবেন তখন সে আরো বেপরোয়া হয়ে যায়, তখন তাকে। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজ হচ্ছে আপনাদের সাথে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমাদের রেগুলার বেসিসে দেখেন, আজকে আমি আপনাদের সাথে এমন একজন ওয়াটার কালার আর্টিস্ট সাথে পরিচয় করিয়ে দিব, যিনি বর্তমানে ইউকে থেকে অনেক ওয়াটার কালার হয়তো বা করে, আপনারা বিভিন্ন সময় দেখতে পাবেন বিভিন্ন কমিউনিটিতে। আমাদের সাথে আজকে আছে মোহাম্মদ আব্দুল মালিক নোবেল ভাই। ভাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, চমৎকার। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, চমৎকার। সো আসলে আমরা টুকটাক আপনার সম্পর্কে বিশেষ করে যারা ওয়াটার কালার স্পেসে আর কি আছে, কাজ টাজ করছে, বা অনেক সময় আর কি ওয়াটার কালার পছন্দ করে, শিল্পবোদ্ধা, বিভিন্ন ধরনের আর্ট লাভার। সো আমি আপনার কাছ থেকে আপনার পরিচয়টা জানতে চাচ্ছি, যদি আপনার একটা পরিচয় দিবেন আমাদের, প্লিজ। আচ্ছা, আমার নাম তো আপনি বললেনই, মোহাম্মদ আব্দুল মালিক নোবেল। আমার জন্ম এবং বেড়ে ওঠা দুটোই হচ্ছে চায়ের দেশ, সিলেটে। ওকে। এবং আমার পড়াশোনা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আমি ওখানে একবার মাস্টার্স করেছি বাংলা সাহিত্যে। এবং আমি এখানে, মানে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ গ্লস্টারশায়ার থেকে ইন্টারন্যাশনাল বিজনেসে আমার সেকেন্ড মাস্টার্স কমপ্লিট করলাম, এই কদিন আগেই কমপ্লিশন হলো। আর ছবি আঁকার জন্য আমি সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে একটা 3 বছরের ডিপ্লোমা কোর্স করেছিলাম। এরপরে টুকটাক কিছু আর্ট ক্যাম্পে জয়েন করেছে, এই আর কি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। তো খুবই সুন্দরভাবে আমাদের আর কি তার যে পরিচয়টা আছে খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন। তো তারপরও আমি কিছু স্পেসিফিক বিষয় আর কি আপনার কাছে জানতে চাইবো আর কি, অ্যাজ এ কিউরিয়াসিটি হিসেবে, প্লাস আপনার যে আমরা এত ভালো লেভেলের কাজ দেখি সে সকল জায়গার দিক থেকে হয়তো বা অনেকের আর কি অনেক জানার আগ্রহ থাকে যে কিভাবে এত কিছু হয়, বা এত টাইম ম্যানেজমেন্ট করে পড়াশোনা, ওয়াটার কালার করা, এগুলো হচ্ছে মানে যারা পছন্দ করে তাদের নিকট পৌঁছে দেওয়া, এই যে ওভারঅল অ্যাক্টিভিটিস গুলো সাধারণত থাকে, এই সকল ব্যাপার। পাশাপাশি হচ্ছে আমি আপনাদের সাথে আর একটু ভাইয়ের সম্পর্কে শাউট আউট দিই, কথাবার্তা বলি। ভাইয়ের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। সো যারা চাচ্ছেন এখানে ভিজিট করতে, তারা কিন্তু সরাসরি ভাইয়ের যে আর্টওয়ার্ক গুলো আছে সেগুলো সরাসরি ভিডিও ফরমেশনে দেখতে পাবেন। এট দ্য সেম টাইম ভাইয়ের একটা ফেসবুক পেজ আছে, যেটা হচ্ছে নোবেল পেইন্টিংস নামে পরিচিত। আপনারা চাইলে কিন্তু সেখানেও ভিজিট করতে পারেন। ভাইয়ের যদি কোনো আর্টওয়ার্ক কালেক্ট করতে ইনকেস কেউ দেখে থাকেন, আপনারা অবশ্যই হচ্ছে ভাইকে নক দিতে পারেন। দেন ভাই কিন্তু সরাসরি আপনাদের সাথে কানেক্ট হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আপনার মূল্যবান সময়টা আমাদের দিবেন। সো আমি আপনার কাছে বেসিক্যালি প্রথম যে বিষয়টা জানতে চাচ্ছি, আপনি মানে পিওর ফাইন আর্টসে না, বাট তারপরেও হচ্ছে এই যে ওয়াটার কালার আছে এই নিয়ে অনেক প্যাশনেট কাজ টাজ করছেন আমরা দেখছি। একটা ওয়াটার কালার আসলে বিষয়টা কি, অ্যাজ এ জেনারেল ভিউয়ার্স হিসেবে, বা কেউ যদি জানতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আর কি, এটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। খুবই ভালো একটা কথা বলেছেন আসলে। ওয়াটার কালার বা জল রং হচ্ছে রহস্যের আধার। Wow. তো পৃথিবীতে রহস্য যত বড় হয়, এর সমাধানও আসলে তত ছোট হয়। তো কারণ ওয়াটার কালারের মধ্যে কিন্তু ওয়াটার কালারের পুরো বিষয়টা তার নামের মধ্যেই মানে অন্তর্নিহিত অবস্থায় আছে। যেমন জল আর রং, মানে পানি আর রং, এই দুইটার সম্মিলিত এবং সুসম্পন্ন রূপই হচ্ছে জল রং। যে মানুষ এই দুটার সমন্বয় ঠিকঠাক ভাবে ঘটাতে পারে, অর্থাৎ ছবিটা এমন হতে হবে যেন তার ছবির মধ্যে এটা যে পানি দিয়ে আঁকা, জল দিয়ে আঁকা, এটা যেন বোঝা যায়, এবং রঙের একদম পরিমিত পরিমাণে যেন পরিমাণ, পিগমেন্ট ইত্যাদি যেন থাকে, তখনই এটা একটা সার্থক জল রং বলা যায়। কিন্তু কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, জল এবং পানির কন্ট্রোল আয়ত্তে আনা, এটা একটু কঠিন। কারণ পানি, আমরা জানি যে পানি আসলে কারো কথা সে শুনতে নারাজ। নারাজ। যখন পানির সাথে রং মেশাবেন তখন সে আরো বেপরোয়া হয়ে যায়, তখন তাকে খুব সাবধানে এবং দীর্ঘ সময় নিয়ে থাকে
আম, আয়ত্তে আনতে হয়। আমি সবসময় আমার ছাত্রছাত্রীদের একটা কথা বলতাম যে আমরা একদম শিশুদেরকে যেরকম করে আদর করি, যেরকম করে কথা বলি, একটা শিশু যখন একটা ভুল করে বা আমাদের সাথে বেয়াদবি করে, একটা শিশু কিন্তু যে কোনো কিছু করতে পারে। আমরা কিন্তু একটা চড় কষিয়ে দেই না শিশুকে, খুব মোলায়েম ভাবে আদর করে তাকে বুঝাই, আদর করি, তার সাথে আমরা সুন্দর ব্যবহার করি। তো জল রঙে আমরা যখন জল রং শুরু করি বা নতুনরা যখন শুরু করে, পানি এবং রং দুটোই সেই দুষ্ট শিশুর মতোই আচরণ করতে থাকে, কোনো কথাবার্তা শুনতে চায় না। তখন আমরা শিশুকে যেরকম আদর করি, ঠিক সেভাবে আমরা যদি ধীরে ধীরে জল রংকে ভালোবাসা দেই, একসময় জল রঙও আমাদের ভালোবাসতে শুরু করে। এটা হয়তো সময় লাগে, কিন্তু যখন এটা ঘটবে তখন আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন যে লাইফ ইজ ওয়াটার কালার। কারণ ওয়াটার কালার এতই আনন্দময় একটা মিডিয়াম, এতই আনন্দময় একটা মাধ্যম, এটা আপনার সারা দিনকে আপনার একদম আচ্ছন্ন করে রাখবে। আপনাকে জল রং এতই মোহনীয় একটা মানে একটা মাধ্যম। সতেজ স্বতঃস্ফূর্ত লাবণ্যময় যে একটা ব্যাপার থাকে, কাজ করার মাধ্যমে সেই আনন্দটা পাওয়া যায়। অবশ্যই আমি অনেক মিডিয়ামে কাজ করেছি, চারকোল, পেন্সিল, অ্যাক্রিলিক, অয়েল, কিন্তু জল রঙের মতো কোনোটাই আমার অত বেশি টানে না আমাকে। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে অয়েল এবং অ্যাক্রিলিকে একটা কথা প্রচলিত আছে, যেগুলোতে ভুল করলে আপনি সেটা ঠিক করতে পারবেন। মনে করুন আপনার একটা জায়গায় কালো দেওয়ার কথা, আপনি সাদা রং দিয়ে দিলেন অথবা লাল রং দিয়ে দিলেন। অ্যাক্রিলিক বা অয়েলে আপনি ওটাকে আবার করতে পারেন, আবার উপরে সাদা রং দিয়ে দিলে ওটা আবার ঢেকে গেল, মানে ভুলটা আপনি খুব সুন্দরভাবে আবার সমাধান করতে পারেন। পেন্সিল স্কেচে আপনার ভুল হয়ে গেল, আপনি ইরেজার দিয়ে মুছে নিলেন। এই কাজটা কিন্তু জল রঙে এই সুযোগটা নাই। কাজেই জল রঙে আমাদের অনেক বেশি, আরো অনেক বেশি মনোযোগী থাকতে হয়, অনেক বেশি সতর্ক থাকতে হয়। কারণ জল রং একই সাথে সবচেয়ে আনন্দময় মিডিয়াম, আবার একই সাথে দ্য মোস্ট আনকম্প্রোমাইজিং, একদম আপসহীন একটা মিডিয়াম। সে কোনো ভুলকে প্রশ্রয় দেয় না। একবার ভুল হলে সেটা ঠিক করা খুব কঠিন হয়ে যায়। এজন্য জল রঙের ছবি যারা আমরা আঁকি, এবং মাস্টার আর্টিস্টরাও কিন্তু বলেন, আমি একবার মিলন মল্লিকের একটা টিউটোরিয়াল দেখছিলাম, তো সেখানে তিনি বলছেন যে আই নেভার নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, আই জাস্ট ট্রাই টু মেক ইট বিউটিফুল। মানে আমি শুধু সুন্দর ছবি আঁকার চেষ্টা করি, কিন্তু সেই ছবিটা শেষ পর্যায়ে গিয়ে কেমন হবে তা কিন্তু আমরা মানে প্রেডিক্ট করতে পারি না, ধারণা করতে পারি না। তো এই যে ছবিটা আমার নিজের ছবি, আমি আঁকছি কিন্তু আমি জানি না এটা শেষ হলে কেমন দেখাবে। যখন শেষ হবে তখন একটা নতুন জায়গা আবিষ্কার করলে আমাদের যেরকম খুশি লাগে, ঠিক আমাদের ছবিটা দেখলে আমাদের এরকম একটা খুশি লাগে। এই জিনিসটা অন্য কোনো মিডিয়ামে নেই। অন্য কোনো মিডিয়ামে আপনি প্রেডিক্ট করতে পারবেন যে আপনার ছবিটা শেষ হলে কেমন হবে, বাট জল রঙে সব সময়ই তার নিজস্ব কিছু এফেক্ট থাকবে, নিজস্ব কিছু লাইক ম্যাজিক স্টাইল তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। ইউর স্পেলিং সামথিং হ্যাঁ, হচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওইটা খুবই আনন্দ দেয় আমাকে, যে জল রঙের যে নিজস্ব যে একটা স্টাইল নিজে নিজে তৈরি হয়ে যায়। ছবি শেষ হওয়ার পর আমি মুগ্ধ হই, আর এটা তো আমি করিনি, এটা তো এমনি এমনি হয়ে গেছে। এই যে সৌন্দর্য, এটা মানে বছর বছর পরেও মানে এটা, এই মুগ্ধটা কাটার নয়, এটা কাটবে না কখনোই। চমৎকার। ভাই আমাদের খুবই মানে চমৎকার ভাবে আর কি একটা বিষয়ের বর্ণনা দিলেন। ফিল হচ্ছে যে কাইন্ড অফ লাইক যে আমরা ওয়াটার কালার দেখতেছি হয়তো বা। আমি বেসিক্যালি একটা প্যাটার্ন সম্পর্কে বেসিক কথাবার্তা বলবো। আমাদের আর্ট পডকাস্ট 6.0 আমরা অনেক গেস্ট আর্টিস্ট, বিভিন্ন রাঁধুনি, আপনি হয়তো ক্যালিগ্রাফি আর্টিস্ট, অনেককে আমরা এনেছি, কথাবার্তা বলেছি। সবার পার্সপেক্টিভ সাধারণত এক এক ধরনের থাকে। সবার যে একটা চয়েস, প্র্যাকটিস, পাশাপাশি সবার যে একটা অ্যাসপেক্ট আছে অ্যাজ এন আর্টিস্ট হিসেবে, এটা খুবই ইন্ডিভিজুয়াল, কারোর সাথে কারোর কোনো মিলে না। তো সেই হিসাবে হয়তো আপনার ভেতরেও সেই বিষয়টা আছে। আপনি যখন দেশে ছিলেন তখন মানে আপনি কিভাবে ফিল করলেন যে হ্যাঁ আমার হয়তো বা আর্টের এই বিষয়টা খুব টানতেছে, আমি হয়তো বা শিল্পকলায় সেই প্র্যাকটিসটা করি? 3 বছরে যে আপনি ডিপ্লোমা কোর্সটা করলেন, মানে কিভাবে এই বিষয়টা আপনার ভেতর দানা বাঁধলো যে ইউ শুড গো দেয়ার এন্ড প্র্যাকটিস মোর এন্ড মোর? এর জার্নিটা কেমন ছিল? এটা আসলে যারা ছবি আঁকে মানে সাধারণত খুব কম মানুষই নিজের থেকে বুঝতে পারে যে আমার ছবি আঁকা উচিত। এছাড়া বাকি সবারই আসলে বিষয়টা খুবই স্পন্টেনিয়াস। আই হ্যাভ বিন পেইন্টিং ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই চাইল্ডহুড। আমার মাকে আমি গতকালও জিজ্ঞেস করেছিলাম যে আমার ছবি আঁকা মানে আমি কি কেমন ছবি আঁকতাম ছোটবেলায়, তো মা বলতেন তুমি যাই আঁকতে আমরা প্রশংসা করতাম এবং তুমি খুব খুশি হতে। আমি যে কত আগে থেকে ছবি আঁকি আমি আসলে মানে বলতেও পারি না, তবে আমার মা বললেন যে একদম ছোটবেলা থেকেই নাকি আমার ছবি আঁকার ঝোঁক ছিল। হ্যাঁ, এবং আমার এখনো মনে আছে যে কুরবানিদের সময় আমি প্রচুর গরুর ছবি আঁকতাম, এবং ছবির নিচে আমি গরুর দামও লিখে দিতাম। মানে এইরকম ছবি আঁকার সাথেই ছিলাম একদম ছোটবেলা থেকে। গাড়ির ছবি আঁকতাম, মোটরসাইকেল, এগুলো যা ভালো লাগতো তাই আঁকতাম।
তো আমি আসলে ঠিক বলতে পারি না যে কবে থেকে আমার ছবি আঁকা শুরু হলো, তবে আমি এতটুকু বলতে পারি 5 অথবা 6 থাকতে মানে সবাই বুঝতে পারলো যে আসলে তার ছবি আঁকার দিকে, কারণ মানে একদম ছোটবেলায় কিন্তু সবাই ছবি আঁকে, একটা ফুলও আঁকেনি এরকম মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। এটা তো অবশ্যই। কিন্তু যখন আরেকটু বড় হওয়ার পর যখন কেউ কন্টিনিউ রাখে, তখন সবাই হয়তো একটু খেয়াল করে যে এই ছেলেটার ছবি আঁকার প্রতি ইচ্ছা আছে। তখন আমার বড় ভাই আমাকে একটি আর্ট স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। সেটি হচ্ছে, এখনো আছে, খুবই ঐতিহ্যবাহী একটা আর্ট স্কুল, এটার নাম হচ্ছে সোপান, সিলেটের একটা আর্ট স্কুল। ওখানে ভর্তি করে দিয়েছিলেন। যদিও আমি সেখানে খুব বেশি ক্লাস করিনি, কিন্তু আমার ছবি আঁকার ভিত কিন্তু মানে রচনা হয়ে গিয়েছিল ওই সময় থেকেই। হ্যাঁ, ওই সময় থেকেই আমি ছবি আঁকার জগতে প্রবেশ করি। এরপর আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আমি সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ভর্তি হই। তখনও আমি জানতাম না যে ছবি আঁকা একটা পেশা হতে পারে, ছবি বিক্রি করা যায়। আমি খুব অবাক হয়েছিলাম যে ছবিও বিক্রি হয়, আমি এটা কখনো ভাবতেও পারিনি। কারণ আমি যে এলাকায় থেকেছি ওই এলাকা ওইরকম ছিল না, ওইরকম পরিবেশও ছিল না যে আমি জানবো যে ছবি আঁকা নিয়েও পড়াশোনা করা যায়, ছবি আঁকা নিয়েও ক্যারিয়ার করা যায়। তো এই পৃথিবীটা আমার কাছে নতুন ছিল। আমি আমার সমগ্র সত্তা দিয়ে সেই পৃথিবীতে ডুব দিলাম এবং আমি আজও সেখান থেকে উঠতে পারিনি। আমি এখনো সেই ছবি আঁকার জগতেই আছি। ওকে, সো খুবই ভালো বললেন, মানে খুবই আর কি কনক্রিট, খুবই সুস্পষ্ট, ইন্টেলেকচুয়াল ভাবে আপনি সবকিছু বলতেছেন। খুব ইন্টারেস্টিং আসলে, আমাদের আড্ডাটা অনেক জমে উঠেছে আর কি আমাদের পডকাস্ট। তো জেনারেলি আসলে হয় কি, আমরা যেমন আমি স্কাল্পচার থেকে পড়াশোনা করেছি, আমার একটা দক্ষতা আমি সবসময় দেখানোর ট্রাই করি, অ্যাবস্ট্রাক্ট বলি, সেমি অ্যাবস্ট্রাক্ট বলি, অথবা কোনো রিয়েলিস্টিক টাইপ কিছু হতে পারে। আপনি হয়তো ব্যাকগ্রাউন্ডে কিছু কাজও দেখতে পাচ্ছেন। তো মানে এরই পাশাপাশি আপনার হচ্ছে প্রত্যেকটা আর্টিস্টের আসলে একটা টেকনিক্যাল জায়গা থাকে। হ্যাঁ, কারণ সবকিছু তো একদিনে খুব বেটার কোয়ালিটি বা খুবই মানে লুকেটিভ হয় না যে একজন ক্লায়েন্ট পছন্দ করবে বা একজন সামনের পার্সন হয়তো আপনাকে দেখে প্রশংসা করবে। একটা দীর্ঘ প্র্যাকটিস থাকে। তো আমি আসলে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে এই যে টেকনিক্যাল জায়গাটা আছে, এটা আপনার রপ্ত করতে কত সময় লেগেছিল? বিশেষ করে আমি যদি জল রঙের কথা বলি, আমি জল রং করছি অলমোস্ট, মানে জল রং করছি অনেক আগে থেকে, কিন্তু জল রংটা জল রং এবং এটা কিভাবে আঁকতে হয় সেটা বোঝার পর থেকে আমি হয়তো 6 থেকে 7 বছর হচ্ছে আমি বুঝে শুনে জল রং করছি আর কি। কিন্তু আমি যে চেষ্টায় আছি, যে জিনিসটা আমি অ্যাচিভ করার ট্রাই করি আমার প্রতিটি ছবিতে, আমি এখনো সেই জিনিসটার দেখা পাইনি। আমি জানি না কবে পাবো বা আদৌ পাবো কিনা। এবং আমি কথা বলে দেখলাম যে যারা এই জল রং করেন সবাই এই সমস্যায় ভুগেন, তারা কখনো তাদের ছবিতে সন্তুষ্ট হন না। কিন্তু মানুষ হয়তো বলছে যে আপনার ছবি খুবই সুন্দর, খুব ভালো লাগছে, কিন্তু আমার মনে সেই শান্তিটা এখনো আমি পাইনি। কাজেই সেটাই আমি বলছিলাম যে আমার মনে হয় প্রতিটি শিল্পী খুবই ক্ষুধার্ত অবস্থায় থাকেন যখন ছবি আঁকেন, এবং তারা যে কি চান মানে আমরা তো আসলে একজন মানুষ, আমি সবসময় এটা ভাবি যে একজন মানুষ মূলত 3 ভাবে আমরা ছবি আঁকি। এক হচ্ছে আমরা যখন দেখি তখন আমরা ছবি আঁকি, একদম সাধারণ মানুষের দেখা, একজন আর্টিস্টের দেখা অনেক পার্থক্য আছে। আমরা যখন দেখা শুরু করি কোন একটা সাবজেক্ট, মূলত তখন থেকে আমাদের আঁকাটা শুরু হয়ে যায়। এই একটা আঁকলাম। আরেকটা হচ্ছে আমরা মস্তিষ্কের ভেতরে আঁকি একটা সাবজেক্ট। আমরা যখন দেখি সেখানে হয়তো এমন অনেক বিষয় থাকে যা আমরা আঁকতে চাই না বা আঁকলে সুন্দর লাগবে না। একটা ইলেকট্রিক তারের খুঁটি আমরা হয়তো বাদ দিয়ে যেতে চাই, অথবা এখানে একটা গাড়ি ছিল না, আমরা একটা গাড়ি বসিয়ে দিই, একটা রিক্সা বসিয়ে দিই। এই যে প্রসেসটা ব্রেনের মধ্যে চলতে থাকে, এটাও কিন্তু এক ধরনের আঁকা, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আঁকা। কাগজে আমরা যেটা আঁকি, যেটাকে আমরা মূলত মানে শিল্প বা চিত্রকর্ম বলি, সেটা হচ্ছে অত্যন্ত অগুরুত্বপূর্ণ একটা প্রসেস। মূল প্রসেসটা কিন্তু মানুষের ব্রেনের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, এখন এখন সেই ব্রেনের যে আমরা যেরকম করে ভাবি সেটা কাগজে বা ক্যানভাসে ফুটিয়ে তোলাটা হচ্ছে খুবই কঠিন। এবং আমার মনে হয় কোনো শিল্পী হয়তো একবার দুইবার জীবনে এই সুন্দর মুহূর্তটা আসে, কিন্তু বেশিরভাগ সময়ই হয়তো কখনোই, আমি যতটুকু জানি, যে তারা সন্তুষ্ট হতে পারেন না যে আমি যা ভেবেছি তা আমি আঁকতে পেরেছি। এই আফসোসটা হয়তো থেকে যায় আসলে। আপনি কি আমাদের সাথে শেয়ার করবেন বা এটার কি কোনো ভাষা আছে যে ওই মানে ওই বিষয়টা কি, ওই ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে, আপনি বারবার করে ফিল করতেছেন হয়তো বা এর পরের ছবিটা বা এর পরে আমি যখন আঁকবো দিন হয়তো সেই স্যাটিসফ্যাকশনের জায়গাটা তৈরি হবে, মানে এই বিষয়টা আসলে কি? ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন? হ্যাঁ, অবশ্যই। আমরা আসলে মানে আমরা তো জন্মেছি মানুষ হয়ে, আমাদের হাত পা ইত্যাদি আছে। আপনি একটা শিশু যখন জন্মায়, তখন একটা শিশুর সামনে এরকম একটা রুমাল যদি এরকম নাড়াচাড়া করেন, দেখবেন সে রুমালটা ধরতে পারছে না। সে হয়তো
রুমালটা হয়তো আছে এদিকে, সে দেখবেন হাত বাড়াচ্ছে ওইদিকে। এর এক্স্যাক্টলি। মানে কি? এর মানে হচ্ছে হাতকে কিভাবে ব্যবহার করতে হয় তা কিন্তু সে তখনও শিখেনি। না। এই যে আমাদের যে চোখ আমরা দেখি, এই দেখা এবং শিল্পের দেখার মধ্যে তফাৎ আছে। ওই দেখাটা আমাদের শিখতে হয়। হাত দিয়ে কিভাবে আঁকতে হয়, হাত আঙ্গুল পেন্সিল কোথায় ধরতে হয়, এগুলো হচ্ছে সবই আমাদের শিখতে হয়। এই জিনিসগুলো মস্তিষ্ক হাতের থেকে দ্রুত শিখে ফেলে। ফলে অনেক সময় আমাদের মস্তিষ্কের সাথে হাত ব্যালেন্স করতে পারে না, কাজেই আমরা যা ভাবি তা হয়তো আমরা আঁকতে পারি না। কিন্তু চর্চার ফলে অনেকটাই কাছে একজন শিল্পী যেতে পারেন, যা তিনি ভাবছেন তা চিত্রকর্মে বা পেপারের মধ্যে সেটা রূপ দিতে পারেন। তো আমার মনে হয় প্র্যাকটিস এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। প্র্যাকটিসের কারণে ব্রেন এবং হাতের যে ইমব্যালেন্সের যে দূরত্বটা আছে ওটা অনেক কমে যাবে, ওটা অনেক কমানো সম্ভব। কিন্তু আমার একটা সংশয় থেকেই যায় যে আদৌ কি কোনো শিল্পী কখনো পুরোপুরি সন্তুষ্ট হতে পারেন কিনা তার নিজের ছবিতে, এটা একটা প্রশ্ন থেকেই যায়। না, এটা আসলে একদম বাস্তবিক ব্যাপার, কারণ আমরা যদি দেখি স্টেরি নাইট কত ফেমাস একটা পেইন্টিং সারা ওয়ার্ল্ড ওয়াইড। তো ভ্যান গগ হচ্ছে যখন একটা মাত্র পেইন্টিং তার জীবদ্দশায় সেল করে, কত অদ্ভুত একটা ব্যাপার। তো সে কিন্তু হম এগিয়ে হম। গেছে। হয়তোবা সেই স্যাটিসফ্যাকশনের জায়গায় তার মাথায় ছিল যে হ্যাঁ হয়তোবা এবারের ছবিটা সেই বেস্ট একটা আউটকাম দিবে বা তার স্যাটিসফ্যাকশনটা হয়তো আসবে, কিন্তু আলটিমেটলি আসলে সেই স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসে না কোনো শিল্পীর ক্ষেত্রে। এটাই হচ্ছে ফরমেশন, যার কারণেই এতগুলো আর্টওয়ার্ক ক্রিয়েট হয়। হ্যাঁ মানে এটা হ্যাঁ, আমাদের স্টিল। বিখ্যাত ইমপ্রেশনিজম বা পোস্ট ইমপ্রেশনিজমের বিখ্যাত শিল্পী যে ক্লদ মনে, তিনি কিন্তু জীবনের শেষ 20 বছর শুধু শুধু শাপলা ফুল এঁকেছেন। 20 বছর একজন মানুষ শাপলা ফুল কেন এঁকেছেন? আপনি মানে বোঝাই যায় যে ক্ষুধাটা এবং অতৃপ্তিটা কি পরিমাণ ছিল, যে একজন মানুষ 20 বছর শুধু শাপলা এঁকে যান, কিন্তু কখনো তিনি তৃপ্ত হতে পারেননি, তিনি সন্তুষ্ট হতে পারেননি। তার ক্ষুধাটা কিন্তু কখনোই মরে যায়নি, তিনি আজীবন ক্ষুধার্ত অবস্থায় শাপলা একের পর এক এঁকে গিয়েছেন। এটি একটা বিরাট উদাহরণ আমাদের সামনে যে একজন শিল্পী কখনো তৃপ্ত হতে পারেন না, তার ক্ষুধা কখনো শেষ হবার নয়। এটা 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 খুব ভালো বললেন আপনি, খুব ভালো একটা স্বয়ংসম্পূর্ণ উদাহরণ ছিল। তো বেসিক্যালি হচ্ছে যারা কমেন্টস করতে চাচ্ছেন আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন যে কোনো ইনফরমেশন ওয়াটার কালার নিয়ে। আজকে আমাদের আর্ট পডকাস্ট 6.0 ওর বিশেষ আয়োজন ছিল, আমরা ওয়াটার কালার একজন আর্টিস্টের সাথে কথাবার্তা বলবো। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে ভাই একটা মানে আর্ট ব্যাকগ্রাউন্ড থেকে না, বাট উনি এত প্রফেশনাল স্পেসে আর্টটা করতেছেন। আপনারা হয়তো বা ওনার প্রোফাইল বা ওনার চ্যানেলে গেলেই আর কি সরাসরি এই বিষয়টা দেখতে পাবেন। তো যারা আসলে চায় আর্ট নিয়ে এগোতে বা নিজের শখটাকে একটা প্রপার প্রফেশনাল স্পেসে রূপ দিতে, তাদের উচিত এটাকে ক্যারি অন করা। কারণ কনসিস্টেন্সি আর একটা সুন্দর প্র্যাকটিস হয়তো বা চর্চা হয়তো বা তাকে একটা সুন্দর ফুলের মতো আর কি নেক্সট স্পেসে যেরকম ফুটে ওরকম ভাবে হয়তো বা নিয়ে যাবে। এটা হচ্ছে মেইন ব্যাপার। তো জেনারেলি আমরা আপনার অনেক অ্যাচিভমেন্টের বিষয়টা দেখেছি, যেমন প্রায় 900 আর্টিস্টদের ভেতর আপনি 45 শর্টলিস্টেড ছিলেন। রেইনবো পেইন্টের যে আয়োজন ছিল একটা আর্ট কম্পিটিশন, পাশাপাশি হচ্ছে আমরা 14th যেই টিআইবি এর সম্ভবত একটা কার্টুন আর্ট কম্পিটিশনটা ছিল, পাশাপাশি হচ্ছে আমরা জলের গাড়ি যে একটা আর্ট কম্পিটিশন আছে, এখানে আমরা আপনার টপ স্পেস যে একটা অ্যাচিভমেন্ট আছে সেটা আমরা দেখেছি। বা আমরা হয়তো আসলে জার্নি গুলো কেমন ছিল, কারণ একটা কম্পিটিশনে জেনারেলি দেখা যায় কি যে যারা চারুকলায় পড়াশোনা করে তারাও পার্টিসিপেট করে, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে চারুকলার বাইরে কিন্তু আপনি যখন মানুষের সাথে আপনার পরিচয়টা শেয়ার করতেছেন যে আমি তো মানে প্র্যাকটিস করি বা আমার ইচ্ছা হয়, ভালোবাসা একটা আন্তরিকতা কাজ করে আর্টের সাথে, আমি আর্ট প্র্যাকটিস করি। তো তখন বিষয়গুলো আসলে কেমন ঘটেছিল যে আপনি এই জনরার না বাট তারপরেও আর্ট করতেছেন, একটা পর্যায়ে গিয়ে একটা ভালো ক্যালিবার আসলো আপনার তুলিতে। এই বিষয়টা আপনি কিভাবে দেখতেন, তখন জার্নিটা আপনার কেমন ছিল, যদি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে শেয়ার করতেন ফর ইন্সপাইরেশন। আসলে এই কম্পিটিশন বিষয়টা আমি ছোটবেলায় খুব কম্পিটিশনে যেতে ভালোবাসতাম ওকে। এবং পুরস্কার পেতেও ভালোবাসতাম। এখন কেন যেন এগুলোর প্রতি একটু অনীহা চলে এসেছে। ওকে। আমি কম্পিটিশনে যেতাম এই কারণে যে আমি যদি একটা পুরস্কার পাই, আমি আমার পরিবার এবং আমার সারাউন্ডিংস কে আর একটু ভালো করে বোঝাতে পারবো যে দেখো আমি যে ছবিটা আঁকছি ওটা নেহাত সময় নষ্ট নয়। আমাদের দেশের বেশিরভাগ মানুষের যারা ছবি আঁকা শুরু করে তারা তাদের পরিবারকে বোঝাতেই হিমশিম খেতে হয় যে ছবি আঁকা সময় নষ্ট নয়। অনেকেই আমাকে বলে যে আমার পরিবার আমাকে ছবি আঁকতে দেয় না, বলে সময় নষ্ট, পড়াশোনার ক্ষতি হবে। আমার খুব খারাপ লাগে, কারণ আমরা হয়তো এই ছবি এঁকে অনেক ইনকাম করছি। এখন আমরা বুঝাতে পেরেছি যে ছবি আঁকা শুধু শুধু সময় নষ্ট নয়, এটা এটা থেকে আমাদের
আয়ও হতে পারে, ইত্যাদি লাভ হতে পারে, হুম, কিন্তু তাদের কিছু করার থাকে না। তো আমি যখন কম্পিটিশনে পুরস্কার পেতাম, আমার কাছে মনে হতো যে আমার 2 হাতের জায়গায় আরো 2টা হাত আমার সাথে যুক্ত হয়েছে, এখন আমি 4 হাত দিয়ে ছবি আঁকবো। ওয়াও, মানে এটা আমি অ্যাবস্ট্রাক্ট ওয়েতে বলছি আর কি, মনে হতো আমার শক্তি আরো বৃদ্ধি পেয়েছে, এক্স্যাক্টলি। আমার উৎসাহ আরো বৃদ্ধি পেয়েছে, আমি আরো ছবি আঁকার নিশ্চয়তা অর্জন করলাম। আপাতত কয়েক মাসের জন্য আমি আরো নিশ্চিন্তে ছবি আঁকার স্পেসটা পেলাম। এজন্য আমার কম্পিটিশনে যেতে খুব ভালো লাগতো। আর চারুকলা ব্যাকগ্রাউন্ডের না থেকেও ছবি আঁকার যে বিষয়টা, যখন আমি জল রংকে খুব ভালোবাসতে শুরু করলাম এবং শুধু জল রং নিয়ে কাজ করে মানে থাকলাম, স্বাভাবিকভাবেই কিছু উন্নতি হতে শুরু করলো, আমি জানি না, হয়তো শুরু করলো জল রঙে। তখন যখন মানুষ জানতো যে আমি চারুকলার না, তখন তারা একটু একটু অবাক হতেন, কেউ কেউ বলতেন যে বাহ, চারুকলার না হয়েও তুমি ভালো ছবি আঁকো। তখন আমার খুশিটা আরো দ্বিগুণ বেড়ে যেত, কারণ কারণ সবারই আসলে প্রশংসা শুনতে ভালোই লাগে, এবং এই স্বীকৃতিগুলো আমাদেরকে আরো সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। ইন্সপাইরেশন একটা, এক্স্যাক্টলি। এমন কি কোনো ঘটনা আছে হয়তো আপনি আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন, যে ওই সময় বা ওই মুহূর্তে যখন আপনি বাংলাদেশে ছিলেন, আপনার আমি স্টাডি পিরিয়ডের টাইমে? আমি একটা আমি একটা কথা বলি, যেহেতু আমি সুযোগ পেয়েছি, আমি কয়েকজন মানুষের নাম বলতে চাই, যে তারা যখন জানতে পারলেন যে আমি চারুকলার ছাত্র না, তখন তারা আমাকে খুব সাপোর্ট দেওয়া শুরু করলেন। যেমন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একজন শিক্ষক কামাল উদ্দিন স্যার, তারপর আনিসুর রহমান স্যার, তারপর আমার সরাসরি শিক্ষক সোহাগ পারভেজ, তারপর আমার সিলেটের একজন শিক্ষক আছেন অমলেশ রয়। তারা আমাকে আরো বেশি আদর করতেন যখন জানতেন যে আমি চারুকলার নয়, কিন্তু আমি ছবি আঁকছি এবং খুবই ভালোবাসার সাথে এটা কন্টিনিউ করে যাচ্ছি। আমার এই যে লড়ে যাওয়া, এই যে আমার প্যাশনেট হয়ে ছবি এঁকে যাওয়া, এটাকে তারা খুব উৎসাহ দিতেন, এবং এটা আমার কাছে খুবই অমূল্য। যখন তারা উৎসাহ দিতেন, যখন কামাল উদ্দিন স্যার আমাকে বা আনিসুর রহমান স্যার আমাকে বলতেন যে তোমার জল রং এখন খুব ভালো হচ্ছে, তখন আমি কি পরিমাণ যে প্রাণিত হতাম, কি পরিমাণ যে আমি উৎসাহ পেতাম, এটা আসলে বলার বাইরে। একজন সাধারণ মানুষের প্রশংসার আর একজন বড় শিল্পীর প্রশংসা কিন্তু তফাৎ আছে। একজন হ্যাঁ, সাধারণ মানুষ অবশ্যই। একটু সুন্দর হলেই বলে সুন্দর, কিন্তু একজন শিল্পী শিল্পের চোখ দিয়ে, তার সমালোচনার সুতীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তবেই আপনাকে বলবেন যে আপনার ছবি সুন্দর। সেটা আরো বেশি মূল্যবান মনে হতো আমার কাছে। ইন্টারেস্টিং, আসলে আপনি অনেক ভালো বলেছেন। মানে অনেক যারা জেনারেল ভিউয়ার্স আছে তারাও খুব ক্লিয়ার বুঝতে পারবে যে আসলে আপনি যে তাদের শাউট আউট দিলেন বা গ্র্যাটিটিউড যে একটা বিষয় আছে, খুব আসলে খুব হ্যাঁ, আমি আমি জায়গা। আমি একটু কয়েক মুহূর্ত সময় নিয়ে আমার হ্যাঁ, শিওর। এখন পর্যন্ত যারা ফেসবুকে আমাকে আমার ছবিতে কমেন্ট করেন, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমি মাঝে মাঝে 2012-13 সালের ছবিগুলো দেখি, দেখি যে এই মানুষগুলো তখনও আমাকে এরকম করেই কমেন্ট করতো, কিন্তু সেই ছবিগুলো দেখলে এখন আমার খুবই হাসি পায় যে আমি এই ছবিগুলো আঁকতাম, এত খারাপ ছবি আমি আঁকতাম, কিন্তু তারা কিন্তু সেই সময়টাতে আমাকে উৎসাহ দিতেন এবং খুব ভালো ভালো কমেন্ট করতেন। আমি সেই সমস্ত মানুষদেরকে আজকে আমার সালাম এবং আমার অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি, যারা ছবি আঁকেন না বা যারা শিল্পী না, কিন্তু আমার পাশে ছিলেন যখন আমি ছবি আঁকতে পারতাম না, তখনও পাশে ছিলেন, এখনো পাশে আছেন। ইন্টারেস্টিং। তো খুবই ভালো। তো এখন আমরা একটু, আপনি যেহেতু বিদেশে আছেন, দেশের বাইরে আছেন, তো একটা পিছু টান থাকি, আমরা কিছু ওইরকম স্পেসিফিক জায়গাতে কিছু জানার ট্রাই করি। আহ ইউরোপে আছেন, তারপর আবার লন্ডনে, তাই না? আপনার হম হম। স্পেসিফিক অ্যাড্রেসে লন্ডন, হ্যাঁ। তো ওইখানে, হ্যাঁ, চেলটেন হাম আসলে। ওকে, তো আপনার ওইখানে আর্ট সিনটা কেমন, ওইখানে আর্টের এনভায়রনমেন্টটা কেমন, আমাদের সাথে যদি শেয়ার করতেন। কোনো কমিউনিটি রিলেটেড যদি কোনো বিষয় থাকে হয়তো ইন্টারেস্টিং, আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন, প্লিজ ক্যারি। খুবই ভালো, এখানে আর্টের পরিবেশ খুবই ভালো। বিশেষ করে আমি যখন রাস্তায় ছবি আঁকতে বের হই, মানে আউটডোরে বের হই, প্রচুর মানুষ আমাকে আমার সাথে কথা বলেন, এবং তাদের ভিড়ে এমনও মানুষ থাকেন যারা নিজেরাও ছবি আঁকেন। ওয়াও। তো এখানে আর্টের পরিবেশটা খুবই ভালো এবং খুবই উন্নত। একদম সাধারণ মানুষ পর্যন্ত আপনি দেখবেন যে ছবি আঁকা সম্পর্কে কিছু না কিছু জানেন। মানে এই জাতি হচ্ছে খুবই শিল্প সমাজদার একটা জাতি, এবং আমি এই জিনিসটা খুবই এনজয় করি, এবং আমি ছবি আঁকি বলে আমি এক্সট্রা অনেক সম্মান পাই, যেগুলো হয়তো আমি আমি ভাবতেও পারি না যে আমি কখনো এগুলো পেতাম। এই জিনিসটা আমাকে খুব ভালো লাগে। আর আমি যেখানে আছি চেলটেনহাম, এটা খুবই পশ একটা এরিয়া, এখানে অনেক বড় বড় গ্যালারি আছে, এবং সেই গ্যালারিতে পিকাসো মাতিসের, হেনরি মাতিসের ছবি পর্যন্ত আছে। তো বোঝাই যায় কেমন প্রেস্টিজিয়াস সেই গ্যালারিগুলো। এবং এখানে বেশ কিছু মানুষ
আছেন আমার, যারা মানে তাদের প্রফেশনাল লাইনে খুবই বড় পর্যায়ে আছেন, যেমন উইলসন মিউজিয়ামের ম্যানেজার, গ্যালারি ম্যানেজার, তারা আমাকে এই বাংলাদেশে থাকতে আমার আমার শিক্ষকরা আমাকে যেরকম উৎসাহ দিতেন, তারা আমাকে এখানকার মানুষ তারা আমাকে একইভাবে উৎসাহ দেন, আমাকে কাছে ডেকে নেন, আমার ছবি নেন, দেখা করেন। এই জিনিসগুলো আমাকে এখানে খুবই উৎসাহ দেয়, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। এটা সাডেন একটা কানেক্টিভিটি, যে সেই কমিউনিটির সাথে হয়তো আপনি ওয়াটার কালারের থ্রুতে কানেক্টেড হতে পারছেন, এটা কাইন্ড অফ লাইক হচ্ছে একটা মিডিয়াম হিসেবে কাজ করলো। এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। হ্যাঁ, আমার সময় লেগেছে এই জিনিসটা অ্যাচিভ করতে, এবং আমার আরো সময় লাগবে। আমি প্রথমে এসে আমি একবার বাংলাদেশে থাকতে শুনেছিলাম, একজন স্যার বলছেন যে বিদেশে এসে শিল্পীদের কিছু করা অনেক কঠিন, অনেক স্ট্রাগল। কারণ তাদের বুঝতে হয়, হ্যাঁ অনেক স্ট্রাগল। কারণ আমি প্রথমে এসে কিছুই বুঝতে পারি না। আমি আমি খুব ফ্রাঙ্কলি বলি, আমি যখন এখানে প্রথম আসি তখন আমার সাথে ছিল আমার বাংলাদেশ থেকে নিয়ে আসা পেন্টিং গুলো ছিল, এবং অবশ্যই অবশ্যই সেগুলো সবই ছিল বাংলাদেশের গ্রাম বাংলা ইত্যাদি। আমি সেগুলো নিয়ে বা সেগুলো অনেক গ্যালারিতে পাঠিয়েছি, অনেক পোস্ট করেছি, কিন্তু তেমন কোনো রেসপন্স আমি পাইনি। কারণ তারা তো এগুলো বুঝতেও পারে, বাংলাদেশের যে দৃশ্য এগুলো তো তাদেরকে টানার কথাও না। স্বাভাবিক ব্যাপার। এই যে বিষয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ যে বুঝতে হবে তারা কি চায়, তারা কিভাবে ভাবে, এই জিনিসগুলো বুঝতে আমার সময় লেগেছে। এবং এখন আমি যখন সেগুলো বুঝতে পেরেছি, আস্তে আস্তে আমি অনেক রেসপন্স পাওয়া শুরু করেছি। যে আমি নোবেল এক সময় আমি নিজে গ্যালারিতে ইমেইল করে করে ছবি পাঠিয়েছি, এখন দেখা যাচ্ছে যে আমি ওগুলো সব ছেড়ে দিয়ে শুধু ছবি আঁকায় মন দিয়েছি। এখন গ্যালারি আমাকে কমেন্ট করে যে ক্যান উই ডিসপ্লে ইয়োর ওয়ার্ক। তো যেটা বুঝলাম আর কি, যে এখানে আসার পর তারা কি চায়, তারা কিভাবে ভাবে, তাদের আবেগ ভালোবাসা এবং পছন্দের জায়গার সাথে নিজের পছন্দের সম্মিলন ঘটাতে হবে। আমি যে জোর করে ইংল্যান্ডের বিভিন্ন জায়গার সিনারি আঁকছি, এই বিষয়টা কিন্তু এরকম না। এখানে যখন রোদ ওঠে তখন চেলটেনহাম এমনিতেই খুবই সুন্দর একটা শহর, স্ট্রাকচারাল বিউটি খুবই অসম্ভব সুন্দর একটা শহর। যখন রোদ ওঠে তখন আমি যেদিকে তাকাই, চেলটেনহামের যেদিকে তাকাই আমি মুগ্ধ হয়ে যাই, এবং আমি সেই বিষয়গুলো আঁকি। অর্থাৎ আমি এখন তারা যেভাবে ভাবে, যে জিনিসগুলো তাদের সুন্দর লাগে সেগুলো আমার ভেতরে আমি ধারণ করেছি, এবং সেই ধারণ করা থেকে আমি যখন ছবি আঁকি আমি তাতে তাদের খুব সাড়া পাই এবং খুব উৎসাহ পাই। চমৎকার, খুব ভালো আসলে ব্যাপার। এটা জেনারেলি ইন্টারঅ্যাকশন থাকে। আপনার মেটেরিয়ালস চয়েস করার ক্ষেত্রে ব্যাপারগুলো আসলে কিভাবে কাজ করে? ওইখানে আইটেমের প্রাইস গুলো সাধারণত কেমন থাকে? কি বাংলাদেশ থেকে অনেক হাই রিচ নাকি অনেক অ্যাজ ইউজুয়াল প্রাইস? এটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমি অনেক আগে একবার একটা পত্রিকায় পড়েছিলাম, একজন শিল্পী লিখেছেন যে বাংলাদেশে আমরা যে সকল, আমি কিন্তু ছোট মুখে বড় কথা বলছি, এবং আমি কোনো দেশকেই বড় এবং কোন দেশকেই ছোট করছি না, যেটা বাস্তব আমি সেটা বলছি। এটা তিনি লিখেছিলেন যে আমরা বাংলাদেশে যে শিল্প চর্চা করি সেটা হচ্ছে ইউরোপীয়দের মানে এক্সপেরিমেন্ট করে ফেলে দেওয়া শিল্পের রূপ। এটা আসলে খুব একটা মিথ্যা না। এখানে শিল্পের পরিবেশ এতই আধুনিক এবং শিল্পের মিডিয়াম এতই আধুনিক, সাধারণত আমরা বাংলাদেশে হাতে গোনা কয়েকটা মিডিয়াম নিয়ে কাজ করি। কেউ হয়তো অয়েল করছে, কেউ জল রং করছে, কেউ হয়তো স্কাল্পচার করছে, মৃৎশিল্প করছে, এর বাইরে আমরা ভাবতেও পারি না। কিন্তু ছবি আঁকার মিডিয়াম যে কত ভিন্ন ভিন্ন হতে পারে, ডাইভার্স হতে পারে আসলে হ্যাঁ ইউরোপে আসলে আসলে বোঝা যায় তারা যে এক্সপেরিমেন্ট কত ভাবে যে করা যায়, তার কোনো সীমা পরিসীমা নেই। এখানে মিডিয়াম শুধুমাত্র জল রং বা তেল রঙে আটকে থাকে না। এখানে এমন এমন শিল্পী এমন এমন অদ্ভুত প্রসেসে ছবি আঁকেন যা দেখলে আসলে অবাক হয়ে যেতে হয়। তবে এখানে আমি খেয়াল করেছি, হ্যাঁ জল রং থেকে তেল রং, এইসব বিশেষ করে তেল রঙের কদর খুবই বেশি, যেহেতু তেল রঙের একটা ট্র্যাডিশনাল হিস্টোরিক্যাল একটা ভ্যালু আছে। তেল রং খুবই জনপ্রিয় এখানে। প্রাইসের ক্ষেত্রে কি সাধারণত মেটেরিয়ালস এর প্রাইস কি ওইখানে কি ডিফারেন্সটা খুব বেশি থাকে নাকি অ্যাজ ইউজুয়াল? হ্যাঁ আসলে ডিফারেন্ট তো অবশ্যই, এখানে জিনিসপত্রের দাম একটু বেশি, তবে এখানে তো খুব ভালো ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়, কাজেই সেটা কনসিডার করলে মানা যায়। কিন্তু বাংলাদেশ থেকে এই জিনিসগুলোর দাম অনেক বেশি হয়। আপনি যদি একই মানের জল রঙের দাম যদি আপনি এখানে দেখেন অথবা বাংলাদেশে দেখেন তাহলে এখানে অনেক বেশি মনে হয়। যেমন ধরেন এখানে খুব অ্যাভেলেবল হচ্ছে উইনসন নিউটন যে খুবই ভালো মানের রং, এরকম কিন্তু না। আমি নিজে উইনসন নিউটনের প্রফেশনাল ওয়াটার কালার ইউজ করি, আমার কাছে আহামরি ভালো মনে হয়নি। ড্যানিয়েল স্মিথ অন্য ব্যাপার, বাট উইনসন নিউটন আহামরি ভালো মনে হয়নি। এর থেকে আমাদের ক্যামেল আমার মনে হয় বেশি ভালো। কিন্তু যদি দামের দিক থেকে চিন্তা করা যায়, অনেক আকাশ পাতাল তফাৎ।
সবকিছুর এরকম দাম একটু বেশি হয় এখানে। ক্যানভাসের দাম অনেক বেশি, বাংলাদেশের তুলনায় সেম সাইজের অনেক অনেক তফাৎ। ওকে, সো আমরা যেহেতু স্ট্রিট আর্ট করার বা ওয়াটার কালার নিয়ে কথাবার্তা বলছিলাম, আমি আরেকটু বিষয় আপনার কাছ থেকে এটাও শুনতে চাই বা জানতে চাই, আপনি যখন ওয়াটার কালার করেন আপনার জেনারেলি কত সময় লাগে সাধারণত? ডিপেন্ড করা আসলে, কোনো সাবজেক্ট খুবই ডিটেইলড থাকে হুম। এবং কোনো সাবজেক্ট অনেক বড় হয়, পেজ অনেক বড় হয়। এভারেজ 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো লাগে, কোনো কোনো ছবি আর একটু বেশি লাগে। তবে আমি তুলনামূলক দ্রুত এঁকে ফেলি, বা এই অভ্যাসটা আমি করে ফেলেছি আর কি। তো 2 ঘন্টার মধ্যে অনেক সময় হয়ে যায়, বিশেষ করে আউটডোরে যখন ছবি আঁকি 2 ঘন্টার মধ্যে হয়ে যায়। কিভাবে? কারণ আউটডোরের ছবি যখন আমি আঁকি আমরা, তখন একটা তাড়না থাকে, রোদ চলে যাচ্ছে, প্রতি মুহূর্তে ছায়া পরিবর্তন হ্যাঁ, হচ্ছে, এক্স্যাক্টলি। আলোর পরিবর্তন হচ্ছে, এই জিনিসগুলোর একটা তাড়না থেকে আমরা সাধারণত স্পিডে ছবি আঁকা শিখে যাই অটোমেটিক্যালি। এক্স্যাক্টলি, এটা খুব জরুরি আসলে। তো আপনার মানে প্রফেশনাল ফিউচার প্ল্যানটা কি? আপনি কি ওয়াটার কালারের সাথেই থাকবেন নাকি এর সাথে আপনি আরো অন্য কিছু করছেন? আমার একটা স্বপ্ন আছে যে এক সময় মানুষ বলবে আমাকে water color man বলবে, এটা হচ্ছে আমার ইচ্ছা, যেন আমি জল রঙে যাই, যেন মানে আমি এবং জল রং দুটো যেন সমার্থক শব্দ হয়ে যায়, নোবেল এবং জল রং। আমি খুব আমার ইচ্ছা আর কি জল রঙে কিছু করার, জল রং নিয়ে থাকার, এবং মানে আম, পৃথিবীতে যারা এই জল রং নিয়ে নাড়াচাড়া করবে তারা যেন আমার নাম জানে, এটাই হচ্ছে আমার স্বপ্ন। ইন্টারেস্টিং আসলে স্বপ্ন। তো আপনি কি কখনো ডিস্টার্ব ফিল করেন না যখন একটা ক্রাউডেড স্পেস, মানুষ হচ্ছে আপনাকে দেখতেছে, আস্ক করতেছে, আপনি খুব মনোযোগ সহকারে আঁকতেছেন, আপনি অলরেডি একটু আগে বলেছেন যে খুব বেশি ফোকাস থাকা লাগে ওয়াটার কালার করার ক্ষেত্রে, এক্ষেত্রে আসলে আপনি মানে ওই বিষয়টাকে কিভাবে ম্যানেজ করেন সাধারণত টাইমটাকে? একটা 2 ঘন্টা মেজারমেন্ট যে টাইমটা থাকে ওটা জাস্ট আপনার আগানোর ক্ষেত্রেই লাগতেছে, তাই না? কিন্তু যখন হম ওইটা হম। মানুষকে বুঝাইতে হয়, কথা বলতে হয়, একটা ব্রেক নেওয়া লাগে, ওই যে একটা সিচুয়েশন, ওটাকে কিভাবে আপনি ম্যানেজ করেন সাধারণত? সুবিধা হচ্ছে যে এখানে কোনো মানুষ বেশিক্ষণ কথা বলে না আসলে, যখন ছবি আঁকতে দেখে একটু প্রশংসা করে আচ্ছা, আচ্ছা। চলে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন আউটডোরে যাই তখন আমরা মেন্টালি প্রিপেয়ার থাকি যে আউটডোরে এরকম সমস্যা হতেই পারে। তখন যদি আমি কোনো কারণে ডিস্ট্রাক্টেড হই তখন আমার খুবই খারাপ লাগে, রাগ হয়। তখন যদি ফোন আসে আমি ফোন ইগনোর করি, তখন কেমন যেন একটা, যে কোনো মানুষ যখন, যে কোনো শিল্পী, সেটা লেখক হোক বা চিত্র শিল্পী হন অথবা সঙ্গীত শিল্পী, যেই হন না কেন, সৃষ্টির মধ্যে থাকেন, তখন ওই জিনিসটা একটা চলেই আসে, যেন কেউই চায় না তখন আসলে ডিস্টার্ব হতে। হ্যাঁ, তার একটা ব্রেকডাউন এই হয়। একটা বিষয় আর। হ্যাঁ, কারণ খুবই মনোযোগের একদম চূড়ান্ত বিন্দুতে অবস্থান করেই। জেনারেলি যেটা হয়, একটা আর্টের সাথে একটা অর্থনীতির একটা ব্যাপক কানেকশন। আপনিও অবাক হয়ে গিয়েছেন যখন আপনি জানতে পেরেছেন যে হ্যাঁ, হয়তোবা আর্ট সেল করা যায়, আর্ট একটা প্রফেশনাল স্পেস হতে পারে একটা পার্সনের, এটা থেকে সে টাকা কামাই করতে পারে। জেনারেলি আমরা অনেক দেখেছি আর কি আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলায়, যে আপনি অনেকে আর কি আপনার আর্ট ওয়ার্ক গুলো সেল করেছেন, ওয়াটার কালার গুলো। তো ওই জায়গাটায় আসলে মানে কিভাবে হয়? আপনি কিভাবে একজন বায়ার সাধারণত পান, বা এই হোল প্রসেসটা আসলে কিভাবে কাজ করে? মেইল করা থেকে শুরু করে, বা আর্টওয়ার্ক সিলেকশন করা থেকে শুরু করে, ইভেন আপনি হয়তো বা আর্টওয়ার্ক ডিসপ্লেও করেছিলেন আপনার বাসার হয়তো বা ড্রয়িং স্পেসে, এরকমও আমরা হয়তো কিছু বিষয় দেখেছি। যদি এই বিষয়টা আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমার মতো করে ছবি এঁকে যাই। আমি প্রায় প্রতিদিনই এখন ওয়াটার কালার করি। আমি জাস্ট সুন্দর করে ছবি তুলে, যত গ্রুপ আছে মানে এটা শুধু খেয়াল রাখি যে কোন গ্রুপে কেমন মানুষ থাকেন এবং তারা শিল্প শিল্পানুরাগী কিনা, শিল্পের প্রেমিক কিনা, এবং আমি সেই সমস্ত গ্রুপে আমার ছবিগুলো পোস্ট করি। মূলত আমি এভাবেই আমার ছবিগুলো সেল করে থাকি। এছাড়া আমার আর কোনো কোনো টেকনিক বা কোনো কোনো কিছু নাই, আমার কোনো ওয়েবসাইটও নাই। যারাই আমার ছবি কিনে থাকেন তারা ছবি দেখে হয়তো কমেন্ট করেন অথবা ইনবক্সে নক দেন। এভাবেই আমি সাধারণত আচ্ছা, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াটা বায়ার হচ্ছে পাই। আপনার একমাত্র ওয়ে আর কি বায়ার পাওয়া? হ্যাঁ, একমাত্র ফেসবুক এবং ইনস্টাগ্রাম, বিশেষ করে ফেসবুক হচ্ছে আমার একমাত্র, মানে এইভাবেই কখন যে বায়ার পাবো এটা আমি জানি না, আমি শুধুমাত্র পোস্ট করতেই থাকি থাকতে থাকেন পোস্ট। এবং কারো যদি ভালো লাগে, হ্যাঁ সেটাই। তো এটা বেশ আসলে একটু কেমন শোনা যায়, আমি জানি না আপনি কিভাবে নিবেন। তো আপনার সব থেকে বেস্ট সেলিং প্রাইজের মানে আর্টওয়ার্কটা কোনটা ছিল, আর সব থেকে লোয়েস্ট সেলিং প্রাইজে আর্টওয়ার্ক কোনটা ছিল, যদি আমাদের সাথে শেয়ার করতেন? লোয়েস্ট লোয়েস্ট যদি বলতে চাই, খুবই হাস্যকর কথা হবে, এক সময় আমার এখন মনে পড়লে হাসি পায় যে আমি 300 টাকা দিয়েও এক সময় আমি ছবি বিক্রি করেছি। মানে
এখন আমার মনে পড়লে হাসি পায়, কি দিন ছিল। হুম, হুম, হুম। তো এগুলো খুব অনেক আগের কথা বলছি আর কি। তখন কেউ আমার 300 টাকা দিয়েও যদি কেউ আমার একটা ছবি নিত, আমি একদম খুশিতে আত্মহারা হয়ে যেতাম। Wow. এরকমও দিন গেছে, 300, 1000 টাকা। এখন তো আম, হয় আসলে এরকম, একটু বড় ছবি হলে হয়তো ছবি এঁকে মাসে উম এক 1 লাখ 2 লাখ টাকা এরকম কামানো যায়, এখন ব্যাপার না আসলে। মানে পাউন্ডের হিসাবে আর কি, বাংলা টাকায় আর কি 1 লাখ 2 লাখ টাকা হয়ে যায়। ওয়াও, ইন্টারেস্টিং। হ্যাঁ, হয়ে যায় অনেক সময়, হ্যাঁ। এমনি জেনারেলি যেহেতু ওইখানে একটা আর্টের এনভায়রনমেন্ট অনেক ভালো, আপনি বলতেছিলেন একটু পশ স্পেস, অনেক ভালো গ্যালারি আছে, মাতিস পিকাসোর মতো বিগ বিগ জায়ান্ট আর্টিস্টদের কাজ আছে আশেপাশে স্পেসে, তো খুবই দারুণ একটা স্পেস, মানে বাংলাদেশের গুলশানের মতো জায়গা আর কি, আমরা যদি বলতে পারি আর কি। তো জেনারেলি আপনি কেমন সেল ভালো বলেছেন। হ্যাঁ, কেমন সেল করেন সাধারণত? এক মাসে কতগুলো ছবি আপনি হয়তো সেল করতে পারেন? সপ্তাহে 3টা ছবি সেল হচ্ছে, আমি পেয়ে যাচ্ছি 1000 পাউন্ড বা এরকম বা আরো বেশি। কখনো দেখা যাচ্ছে মাসে 3টা সেল হচ্ছে, এরকম আর কি। এভারেজ 5-6টা এরকম হতে হয় মাসে, এরকম হয়েই যায় এখন। আপনি কি নাকি পেন্সিল পেন্সিল বা অন্য কোনো মিডিয়ামেও কাজ করছেন? না, আমি জল রঙই করছি এখন। আমি জেনারেলি তেল রং করতে চাই, তেল রং কিনে একদম বাসায় রাখা, কিন্তু আমি জল রং একদিন জল রং না করলে আমার মনে হয় বিশাল লস হয়ে যাচ্ছে। আমি জল রং ছাড়া থাকতেই পারি না। অন্য কোনো মিডিয়াম আমি ধরতেও পারি না, আমার ইচ্ছাও করে না। তো আপনি তো প্রায় অ্যারাউন্ড কত সময় আছেন ওইখানে? আমি বেশি না, আমি 1 বছর হলো আমি এখানে আসলাম। 2 বছর আসেন, এখন আপনার ওইখানে সেটেল হওয়ার প্ল্যান, এমন কি ব্যাপারটা? এরকম প্ল্যান আসলে ছিল না, যেহেতু পড়াশোনা কমপ্লিট করেছি এর সাথে আমি আরো 2 বছর এখানে থাকার সুযোগ Wow. আছে আমার, তো আমি সেটা থাকবো আর কি। এরপরে কি হবে আল্লাহ জানেন। এরপর কি দেশে আসার প্ল্যান আছে নাকি ওইখানেই পরে হয়তো আর আমি এক্সপ্যান্ড? তো চাই আমি তো চাই সম্ভব হলে আমি তো চাই আজই চলে আসতে, কিন্তু বিদেশে এসে আবার ব্রেক হওয়া একটু কঠিন আসলে। না, এটা আসলে ফ্যাকচুয়াল একটা জায়গা। সো জেনারেলি যখন আমরা দেখি আপনি, মানে আপনার ইন্সপায়ারেশনটা কে ছিল ওয়াটার কালারের জন্য? বাংলাদেশের অনেক গল্প শুনলাম, জানলাম ইন্টারন্যাশনাল লেভেলের কোনো ওয়াটার কালার আর্টিস্ট বা কোনো পার্সন যে হয়তোবা আপনি, যার থ্রুতে হয়তোবা আপনি অনেক মোটিভেশন পেয়েছেন, বা তার লাইফস্টাইল সম্পর্কে হয়তোবা আপনি কাউকে জানাতে চাচ্ছেন, কোনো ইম্প্যাক্ট ছিল, কোনো স্টোরি, এনিথিং আমাদের সাথে যদি শেয়ার করতে চান। এটা আপনি ভালো প্রশ্ন করেছেন। আমি বাংলাদেশ থেকে যাই, বাংলাদেশে অলোকেশ ঘোষ স্যার আমার খুবই প্রিয় একজন শিল্পী। তার জল রং দেখলে আমার মন আনন্দে নেচে ওঠে, এরকম অবস্থা। তার পানি এবং জলের যে খেলা, এটা এটা একদম বলার বাইরে, মানে মনে হচ্ছে এই মাত্র ভোরের সূর্য উদিত হলো, এরকম একটা সৌন্দর্য আমার কাছে মনে হয় তার জল রং দেখলে, মন দেখলেই খুশি লাগে। অলোকেশ স্যারের জল রং আমার খুব ভালো লাগে। আর ইন্টারন্যাশনালি আমার আম, যদি নাম বলতে চাই, আমি দুজন শিল্পী আমার খুবই প্রিয়। তাদের ছবি আমি বছরের পর বছর থেকে দেখে আসছি, এবং আমি কখনোই আমার খারাপ লাগে না, এবং আমি প্রতিদিনই একই রকম ভাবে মুগ্ধ হই। একজন হচ্ছেন অস্ট্রেলিয়ান মাস্টার পেইন্টার জোসেফ বুকবিচ, আরেকজন হচ্ছেন তাইওয়ানিজ একজন পেইন্টার আছেন চিং চুং ওয়েই। এই দুজন আমার খুবই প্রিয় শিল্পী, এবং বলার বাইরে এরা যে কত বড় মাস্টার। পৃথিবী খুবই মানে আমি খুবই লাকি যে আমি তাদের সময় আছি। হয়তো আমি এখানে ইংল্যান্ডে আছি, তারা তারা প্রায় বিভিন্ন দেশে ওয়ার্কশপ করেন, হয়তো কখনো তাদের সাথে আমার দেখা হয়ে যেতেও পারে। হতে পারে। আমি খুবই লাকি যে আমি সেই সময় আছি যেই সময় এই দুইজন মাস্টার পৃথিবীতে আছেন। আরেকজন আছেন এলভারো ক্যাস্টাগনেট নাম, তিনিও আমার খুব প্রিয় সেই শিল্পী। কমিউনিকেট করতে পারেন, খুবই দারুণ হচ্ছে আমাদের আড্ডা, অনেক ইন্টারেস্টিং। আমরা অনেক দীর্ঘ এক্সপিরিয়েন্স একজন পার্সনের সাথে কথা বলছি যার দীর্ঘ 8 বছরের প্লাস এক্সপিরিয়েন্স। ওয়াটার কালার অনেক আগে থেকে আর্টওয়ার্ক করেন, বাট স্পেসিফিক এই ফিল্ডে। হম। তো জেনারেলি হয় যেটা দেখা যায় যে আমাদের বাংলাদেশের স্পেসিফিক এরিয়ায় যারা নতুন পার্সন আছেন, কেউ হয়তো বা দেখা যাচ্ছে যে একটু সার্চ করতেছে, ইউটিউব দেখি কে কাজ করতেছে, কে কি করতেছে, কার কি অ্যাক্টিভিটিস আছে, সে সম্পর্কে হয়তো বা খুব একটা ভালো জানে না। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন কোনো পডকাস্ট বা এরকম লং ফরম্যাট কোনো ভিডিও সবাই দেখে বা শুনে, তখন তাদের হয়তো একটা ভালো লাগে। আলটিমেটলি আসলে এটা খুব একটা ইন্সপাইরেশনাল জায়গা যে আসলে আপনি আমাদের সময়টা দিচ্ছেন। আপনি যদি চান আমরা আরো একটু এক্সপ্যান্ড করতে পারি আমাদের আজকের যে আড্ডাটা হচ্ছে। সো জেনারেলি করতে পারেন, ভালোই হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনার অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য, যেহেতু এখন ওইখানে টাইমটা আলাদা, এখানে টাইমটা আলাদা, বাট তারপরেও আসলে এটা বেশ ভালো। তো জেনারেলি যেটা হয়, একটা ফ্যামিলিতে আসলে ফার্স্ট এরকম মোটিভেশন পাওয়া যায় না যে একটা স্টুডেন্ট হয়তো বা আর্ট নিয়ে পড়াশোনা করতে চায় বা আর্টের উপর এটা করতেছে, তুমি কেন এটা করছো, তোমার হয়তো বা সময় নষ্ট হবে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। তো
তো আপনার কি এরকম কোনো ঘটনা আছে আমাদের সাথে শেয়ার করতে চান, বা কাউকে বলতে যাচ্ছেন, মানে অ্যাজ এ ভিউয়ার হিসেবে কাউকে বলতে যাচ্ছেন যে হয়তো বা আর্ট নিয়ে ফিউচার আসতে চায় বা ক্যারিয়ার করতে চায়, বা ইন কেস হয়তো আর্টের সাথে থাকতে চায়, তারা কিভাবে তাদের ফ্যামিলিকে বা তাদের যারা গার্ডিয়ান আছে বা প্যারেন্টস আছে তাদের কনভিন্স করতে পারে? একটু সহজ টিপস এন্ড ট্রিক্স তাদের একটু শিখিয়ে যদি দেন। আই এম ভেরি ফরচুনেট দ্যাট আই হ্যাড দ্যাট সাপোর্ট অফ মাই ফ্যামিলি। আমি একদম শুরু থেকে, যখন আমি কিছুই পারতাম না, যখন মানে ছবি এঁকে আয় করা যায় এরকম কোনো কিছুর চিহ্নও ছিল না, তখন থেকেই আমি অসম্ভব সাপোর্ট পেয়েছি। এটা একদম ভাগ্য গুণে, কোনো ধরনের কোনো কারণ ছাড়াই আমি খুবই সাপোর্ট পেয়েছি আমার ফ্যামিলির। এই জন্য আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি। কিন্তু আমি এটাও খেয়াল করেছি যে সবার এরকম ভাগ্য নাও হতে পারে। আমাকে অনেকেই শেয়ার করেন যে ফ্যামিলি থেকে ছবি আঁকতে দেয় না, বা মনে করেন যে পড়াশোনার ক্ষতি হবে ইত্যাদি। আসলে ছবি এঁকে কখনো পড়াশোনার ক্ষতি হওয়া সম্ভব বলে আমি মনে করি না। কারণ হচ্ছে, যে কাজে আপনার বুদ্ধিমত্তা বাড়ে সেই কাজ কখনো ক্ষতির কারণ হয়ে উঠতে পারে না। একটা অঙ্ক করলে যেরকম বুদ্ধি বাড়ে, একটা ছবি আঁকলেও কিন্তু তেমনই বুদ্ধি বাড়ে। আমাদের ব্রেইনে আমরা জানি অসংখ্য নিউরন আছে, এবং একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে কানেকশন, এটাকে সিনাপস কানেকশন বলে। আমরা যখনই কোনো কিছু নিয়ে চিন্তা করি, তখন এই সিনাপ কানেকশন গুলো বিল্ড আপ হতে থাকে। যত চিন্তা করি তত আমাদের এই কানেকশন গুলো স্ট্রং হতে থাকে এবং আমাদের বুদ্ধি আরো বাড়তে থাকে। মনে করুন আজকে আমি একটা অঙ্ক করতে বসলাম, সারা রাত আমি অঙ্ক করলাম। আগামী দিনের যে মানুষটা আমি থাকবো সেটা কিন্তু আমি আগের দিনের মানুষ না। আগের দিন থেকে একটু হলেও আমার একটু উন্নত মানুষ হয়ে আমি উঠবো। অনেকেই বলে থাকেন যে অঙ্ক করলে বুদ্ধি বাড়ে। অঙ্ক করলে যদি বুদ্ধি বেড়ে থাকে, তবে ছবি আঁকলেও আমার মনে হয় মেধার বিকাশ হয়, বুদ্ধি বাড়ে, চিন্তার বিকাশ হয়। এবং যেহেতু ছবি আঁকা একটা সুন্দরের চর্চা, ছবি এঁকে ছবি এঁকে কেউ কখনো বিপদগামী হতে পারে, এটা আমি আমি অন্তত পক্ষে বিশ্বাস করি না। কাজেই যে চর্চায় মানুষ আরেকটু সুন্দর হয়, আরেকটু সৃজনশীল হয়, সেই চর্চায় বাধা কেন? চর্চায় বাধা দেওয়া আমার মনে হয় না উচিত। আমার মনে হয় অভিভাবকরা এই জিনিসটা বুঝবেন। ছবি আঁকায় কখনো কারো ক্ষতি হয় না। যদি কেউ পড়াশোনা রেখে ছবি আঁকে, আমি তাকে বলবো যে পড়াশোনাটা আগে করো। কারণ ছবি আঁকায় তোমার যে উন্নতিটা হবে সেটা হয়তো অনেক 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 পরে হবে, বা অনেক দীর্ঘমেয়াদী একটা বিষয়। পড়াশোনায় যে ক্ষতিটা হবে সেটা হবে তোমার তাৎক্ষণিক। যেমন আজকের পড়াশোনা বাদ দিয়ে আমি ছবি আঁকলাম, হয়তো আমি 2 মাস পরে 1 মাস পরে আমার পরীক্ষা, ওটা আমি ফেল করলাম। এই রিস্কটুকু না নিয়ে যখন পড়ার সময় পড়া, এবং যদি ছবি আঁকার সময় ছবি আঁকা যায়, তাহলে আমার মনে হয় যে অভিভাবকরাও বিরক্ত হন না, আর নিজের ছবি আঁকাটাও রিস্কের মধ্যে পড়ে না। এবং অভিভাবকরা অনেকেই অনেক সময় বুঝতে চান না, মনে হয় যে খামাখা টাকা, কারণ ছবি আঁকা তো একটা ব্যয়বহুল ব্যাপার। অনেক সময় মনে হয় যে খামাখাই টাকা পয়সা খরচ হচ্ছে। তখন আমরা আমাদের আশেপাশে ছবি এঁকে যারা সফল হয়েছেন তাদের গল্প আমাদের বাবা মাকে বোঝাতে পারি। প্রত্যেক বাবা মা এই সন্তানের ভালো চান। কাজেই আমি যদি বুঝাতে পারি যে এই ছবি আঁকার মধ্যে আমার ভালো নিহিত আছে, আমার কল্যাণ নিহিত আছে, আমার মনে হয় বাবা মারা অবশ্যই বুঝবেন এবং সাপোর্ট করবেন। ও, চমৎকার। প্রফেশনাল কোয়েশ্চেন আসলে সবাই আমাকে আস্ক করে যে দাদা আপনি যখন একটা স্কাল্পচার বানান তখন একটা স্কাল্পচারের জন্য মিনিমাম কত টাকা চার্জ করেন, বা তার সাইজ বা স্কোয়ার ফিট হিসেবে আপনি কত টাকা ধরতেছেন, বা কোনো ইন্টেরিয়রের কোনো সিনিয়রের কাজ থাকলো, কোনো স্টুডিও বেজ আর্কিটেক্টের কাজ থাকলো, হয়তোবা আমাদের হায়ার করলো বা বলতেছে যে এই ওয়াল এত বড় সাইজ, 6 ফুট বাই 10 ফিট, এখানে এই টাইপের আর্টওয়ার্ক যাবে, এখন তুমি এটার জন্য কত টাকা চার্জ করতে চাও। তো আপনার এই যে ওয়াটার কালার আছে, এটার জন্য আপনি ওই যে কাগজে যে সাইজ আছে, একটা কোয়ার্টার শিট সাইজ, একটা হাফ শিট সাইজ, এগুলোকে আসলে আপনি কিভাবে চার্জ করেন সাধারণত? এর কি কোনো ইন্টারন্যাশনাল কোনো মানদণ্ড আছে, নাকি আপনি জাস্ট নিজের মতো করে একটা অ্যামাউন্ট ফিক্স করে ফেলেন? আমাদের সাথে যদি শেয়ার আমি করেন। কখনোই আমার ছবির যখন আমি দাম নির্বাচন করি, তখন আমি কখনোই আমার মেটেরিয়ালসে আমার কত টাকা খরচ হচ্ছে আমি কখনো সেটা চিন্তা করি না। কারণ ছবি আঁকায় আমি যদি ম্যাটেরিয়ালের কথা চিন্তা করি, তবে দেখা যাবে যে একটা ছবিতে হয়তো আমার খরচ হচ্ছে, এখানকার টাকায় হয়তো দেখা যাচ্ছে যে আমার খরচ হচ্ছে ধরলাম 20 পাউন্ড বা 25 পাউন্ড। সেই ছবিটা আমি হয়তো বিক্রি করছি 350 পাউন্ড। তাহলে আমার ম্যাটেরিয়ালস এর যে হিসাব, এটা আসলে কোনোভাবে কোনো যুক্তি দিয়েই মানে যুক্তি দিয়েও বলা যাবে না যে আমার এটা হচ্ছে আমার ম্যাটেরিয়ালের খরচ অনুমান করে আমার এই দাম। এই দামটা আসলে আসে হচ্ছে একটা শিল্পকর্মের একটা দাম আসে হচ্ছে সেই আর্টিস্ট এই কাজে কতটা দক্ষ এবং তিনি কত বছর থেকে
এই কাজটা করছেন তার উপরও আসলে অনেকটা ডিপেন্ড করে। একই ছবি আপনি দেখবেন অনেক বড় শিল্পীর A4 সাইজের একটা ছবির যে দাম, আমার ছবির দাম হয়তো আকাশ পাতাল তফাৎ থাকবে। এটা কেন আসলে? এটার দাম হচ্ছে সিগনেচারের কারণে। সেই শিল্পীর কত বছর থেকে ছবি আঁকছেন এবং তিনি এই কাজে কতটা দক্ষ তার উপর ডিপেন্ড করে। আমরা যখন যতই এক্সপার্ট হতে থাকি তখন আমাদের মনের মধ্যে একটা আমাদের সবকিছু মানে বিবেচনা করে আগের ছবির দাম, বর্তমানের অবস্থা ইত্যাদি বিবেচনা করে আমরা একটা মানসিক ভাবে একটা দাম আমরা সেট করে রেখেই দেই, একটা মূল্য। তারপর থেকে আমরা বাড়তে থাকি। যেমন ধরুন, আমি যদি A3 সাইজের ছবি আঁকি, তাহলে আমি প্রথমেই ধরে নেই যে আম, এটার দাম 200 পাউন্ড, 250-এর নিচে হবে না। এরপর থেকে আমি ম্যাটেরিয়ালস ইত্যাদির দাম এড করে আমি ছবি আঁকায় কত সময় লাগলো, এই ছবির মান, আসলে ছবির মান এটা খুব গুরুত্বপূর্ণ। কাগজ হয়তো সেম থাকতে পারে, কোনো ছবি হয়তো খুবই উঁচু মানের, এখানে এই কাজটা হয়তো খুবই মাস্টারি লেভেলের, কোনোটা হয়তো খুবই খারাপ, একদম কাঁচা হাতের কাজ। কাজেই মেটেরিয়ালস থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কাজটা কত ভালো, কাজটা এক্স্যাক্টলি। কেমন তার উপর এটা, ডিপেন্ড করে। হ্যাঁ এটা সত্যি কথা যে যখন কোনো আর্টওয়ার্ক কিনে একজন বায়ার, সে একটা আর্টিস্টের এক্সপিরিয়েন্স কিনে, সে হচ্ছে তার সিগনেচারটা নেয়। আসলে কারণ হ্যাঁ, একটা অনেকেই আর্টিস্টের, মনে হ্যাঁ করে যে আমি যখন কাউকে দাম বলি, আমার বন্ধুরা, আমার এখানে আমার কলিগরা বলতো যে আমরা ঘন্টায় 10 পাউন্ড করে পাই, তুমি একটা ছবি বিক্রি করলে 2 ঘন্টা একটা ছবি আঁকো, 2 ঘন্টায় তুমি একটা ছবি বিক্রি করো 300 পাউন্ড, তাহলে তোমার প্রতি ঘন্টায় পড়লো 150 পাউন্ড করে, তুমি কত লাকি। এটা মজা করে বলে, কিন্তু আমি একটা 2 ঘন্টা একটা ছবি আঁকলাম, এটার প্রতি ঘন্টার দাম 150 পাউন্ড এরকম কিন্তু না। 2 ঘন্টায় একটা ছবি আঁকার জন্য যে পরিমাণ স্কিল দরকার, সেটা রপ্ত করতে আমার লেগেছে 8 বছর। এক্স্যাক্টলি। কাজেই একটা ছবি আমরা যখন বিক্রি করি, আমাদের পুরো অতীতকে আমরা টেনে নিয়ে আসি, আমরা এক্স্যাক্টলি, কিভাবে শিখেছিলাম, এটাই আসলে কত কিন্তু সময় বোঝা যায় না। দিয়েছিলাম। হ্যাঁ এটা আসলে অনেক গ্যাপ হ্যাঁ, থাকে। এই সব কিছু বিষয় আমাদের তখন মানে বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায় যে আমরা একটা ছবি আঁকতে, আমরা এই ছবিটা শিখতে আমার আসলে কেমন পরিশ্রম আমি করেছিলাম। এক্স্যাক্টলি। প্রবাস জীবনটা আসলে একটু অদ্ভুত। আপনার জন্য হয়তো বা আপনার সাথে স্কিল ছিল, বা আপনার যে একটা এই বিষয়টা আছে এটা হয়তো বা আপনাকে অনেক জায়গায় সেট করে দিয়েছে, অনেক কমিউনিটির সাথে হয়তো বা আপনাকে একটা কানেক্ট করে দিয়েছে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এটা একটু রেয়ার কেস, মোস্ট অফ দ্য কেসেস। আপনি যেটা বললেন যে কেউ ঘন্টায় 10 পাউন্ড কামাচ্ছে, অথচ আপনার স্পেসের ব্যাপারটা আলাদা। তো আপনার আসলে কি ইচ্ছা? আপনি কি ওখানে কোনো সলো এক্সিবিশন করতে চান, বা আপনার কি এমন কোনো ফিউচার প্ল্যান আছে? আমার খুব ইচ্ছা, আসলে এক্সিবিশন প্রত্যেক শিল্পীরই ইচ্ছা থাকে হুম। যে নিজের একটা একক প্রদর্শনী হবে, আমারও খুব ইচ্ছা করার। এবং এখানে যারা আছেন তারাও আমাকে প্রায় সময় বলেন যে তুমি চাইলে একটা করতে পারো। তো আমার ইচ্ছা আছে একটা সোলো এক্সিবিশন করার। এছাড়াও আমি কয়েকটা গ্রুপ এক্সিবিশনে অলরেডি জয়েন করেছি এবং পরবর্তীতেও করব। লন্ডনেও কিছু এক্সিবিশন আছে জুন জুলাইয়ের দিকে, ওয়াইল্ড লাইফ আর্টিস্ট অফ দ্য ইয়ার, জ্যাকসন আর্ট প্রাইজ, ওগুলোতেও আমি জয়েন করার জন্য অলরেডি সাবমিশন পাঠিয়েছি। তো আপনার ওয়াটার কালার চলতে গুলা, থাকুক, দেখা যায় কি হয়। হ্যাঁ। ইনশাল্লাহ আপনার ভালো কিছু আসুক, এটাই আমরা সবসময় দোয়া করি আর কি। একটা ভালো স্পেসে হ্যাঁ, দোয়া করবেন আসলে। লেভেল আর কি হাইলাইটেড হোক আপনার আর্টওয়ার্ক গুলা। ইন্টারন্যাশনাল স্পেসে আছেন, তো শিল্পের স্পেস, শিল্পের জায়গা লন্ডন। তো ওভারঅল, ওভারঅল স্পেসে যেটা দেখা যায় যে যখন আমরা একটা আর্টওয়ার্ক দেখি সাধারণত, একটা অনেক ক্ষেত্রে থাকে না যে অনেক বায়ার অনেক গ্যালারির সাথে কানেক্টেড থাকে। হুম। তো এই যে হম হম। কানেক্টিভিটির ফলে হচ্ছে আপনার ওইখান থেকে একটা রেসপন্স আলাদা আসলো, হয়তো বা আপনি ওইখানে কিছু আর্টওয়ার্ক দিলেন, সবগুলো সেল হচ্ছে। তো ওইখানের গ্যালারি সিনটা আসলে কি, বা আমি মেবি বুঝাতে পেরেছি। মনে করেন যে আপনি একটা এক্সিবিশন করলেন একটা গ্যালারিতে, সেখানে হয়তো আপনার চার হম পাঁচটা হম। আর্টওয়ার্ক সেল হলো। তো গ্যালারি হচ্ছে একটা চার্জ কেটে রাখে, বাংলাদেশে যেটা দেখা যায় শিল্পকলায় একটা পার্সেন্টেজ কেটে রাখে। তো ওইখানের আর্ট সিনটা সাধারণত কিরকম গ্যালারির ক্ষেত্রে? প্রায় প্রায় সেমই বলতে গেলে, এখানেও কমিশন কেটে রাখে, আমার মনে হয় এখানে একটু বেশিই রাখে। কখনো কোনো 35% পর্যন্ত তারা কমিশন কেটে রাখে। ছবি আপনাকে পাঠাতে হবে, ছবি শেষ হওয়ার পর আবার নিয়ে আসতে হবে। এইসব কিছু নিয়ম বোধহয় পৃথিবীর সব গ্যালারিতেই একই রকম। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে একই রকম, অভিন্ন একদম তো আসলে, এই নিয়ম কানুনগুলো। আসলে হয় কি যে একটা কালচারাল শক নামে একটা টার্ম আছে, বা একটা কালচারাল ইনফ্লুয়েন্সিয়াল জায়গা আছে। সো আপনার কাছে কি মনে হয়েছে যে ইন দিস 21st সেঞ্চুরি, আপনার কাছে কি মনে হয়েছে যে আপনি তো এখন ইউকে তে আছেন প্রায় 1 বছর, তো ওইখানের কালচার বা বাংলাদেশে যে কালচারটা আছে সেটা ওয়াটার কালার সারাউন্ডিং এর ক্ষেত্রে কতটুকু ডিফারেন্সিয়েট জায়গা?
আমরা বাংলাদেশে বর্তমানে অনেক ওয়াটার কালার আর্টিস্টদেরই দেখি যারা ইউটিউবে অনেক ভালো কন্টেন্ট দিচ্ছে, বা অনেক লং ফরম্যাট ভিডিওস, তারা হচ্ছে একাধিক একজনই পার্সন হয়তো বা 7-8টা সলো এক্সিবিশন করেছে, অনেক দারুণ লেভেলের মানে পার্সোনালিটি হয়তো বা ঢাকায় তার অনেক পরিচিতি আছে। সো আপনার কাছে কি মনে হয় হয় হিসাবে যে এখানের আর্ট কালচারটা কেমন, বা বাংলাদেশের আর্ট কালচার বা এনভায়রনমেন্ট আসলে কিরকম? অবশ্যই এখানে ভালো, বাট তারপরও কালচারাল অ্যাসপেক্টের জায়গাটা কি আসলে? খুবই ভালো প্রশ্ন। জলরং হচ্ছে একটা ভাষা, জলরং হোক বা যে কোনো শিল্পই হোক, চিত্রকর্ম হোক, এটা হচ্ছে একটা ভাষা। অঙ্কও কিন্তু একটা ভাষা। তো অঙ্ক এবং বাংলার মধ্যে তফাৎ আছে। বাংলা হচ্ছে আমাদের ভাষা, ইংরেজি হচ্ছে তাদের ভাষা। কিন্তু এই শিল্প, গণিত এগুলো হচ্ছে সবার ভাষা। কাজেই একটা জলরং যখন আমি আমার বাংলাদেশের কোনো একটা গ্রামের জলরং করি, অথবা আমি এখানের একটা ছবি আঁকি, হুম, দুটোর সাবজেক্ট হয়তো ডিফারেন্ট হতে পারে, কিন্তু এর মধ্যে আমি যে কাজ করেছি, জল এবং পানির যে সম্পর্ক, এটা কিন্তু সব দেশে অভিন্ন। এবং যে কোনো শিল্প সমজদার দেশ, জাতি নির্বিশেষে বুঝতে পারে যে এই কাজটা কেমন, ভালো না খারাপ। কাজেই কালচারাল শকের যে বিষয়টা এবং জলরং বা ছবি আঁকার প্যাটার্ন ইত্যাদির যে বিষয়টার যে পরিবর্তন, সেটা আমার কাছে খুব বড় হয়ে আমাকে আমাকে নাড়া দিতে পারেনি। আমি খুব স্মুথলি এই সময়টা সার্ভাইভ কভার করছে। করেছি আর কি। হ্যাঁ, ইন্টারেস্টিং। কারণ আমি আমার বাংলাদেশের আঁকা ছবিগুলো যখন তারা দেখে, তখনও তারা একইভাবে, হয়তো তারা জানে না এই জিনিসটা কি, হয়তো এইরকম বাড়ি যে হতে পারে, তাদের হয়তো এটা চিন্তারও বাইরে। কিন্তু আমার যে রঙের যে ব্যবহার, এটা নিয়ে তারা একইভাবে প্রশংসা করে, পার্সপেক্টিভ নিয়ে একইভাবে প্রশংসা করে। কাজে এই বিষয়গুলো আমাকে অনেক সাহায্য করেছে। যে স্কিলের যে জায়গাটা, এটা আমাকে অনেক সাহায্য করেছে। এই কালচারালের যে কালচারাল যে ডিফারেন্স যেটা, এটা থেকে আমাকে এটার যে একটা প্রভাব, এটা থেকে আমাকে মুক্ত রাখতে অনেক সাহায্য করেছে। তো জেনারেলি আসলে যখন আমরা একটা ছবি তুলি বা ছবি একটা এডিটিং হয়, বা আমরা কোনো ভালো মানে ক্যাটাগরির হয়তো বা ভালো একটা মুভি দেখতেছি, ওখানে কিন্তু এডিটিং এর অনেক কাজ থাকে। একটা একটা বেসিক ব্যাপার হচ্ছে যে একটা একটা ইফেক্ট আর কি, মানে ওয়ার্ম একটা ইফেক্ট আছে, বা আরেকটা হচ্ছে কুল একটা ইফেক্ট আছে, অথবা কোনো ছবিতে আমরা কন্ট্রাস্ট দেখতেছি বেশ ইন্টারেস্টিং, হুম, ডে লাইটে হচ্ছে একটা জিনিসের ভিউ একরকম, অথবা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা স্যাচুরেশনের ব্যাপার থাকে, গ্লোইং এর ব্যাপারটা থাকে, হিউ থাকে একটা জিনিসে, যেগুলো হচ্ছে আসলে একটা পেইন্টিং এর সাথে ওয়াটার কালার বলি, অয়েল কালার বলি, অথবা অ্যাক্রিলিক বলি, যে কোনো পেইন্টিং এর ক্ষেত্রে কিন্তু খুব ব্যাপকভাবে কানেক্টেড। কারণ কি, আমরা যখন কোনো কিছু হুম, দেখতেছি আমাদের কিন্তু ওয়ার্ম কালার থেকে কুল টাইপের যে কালার গুলো আছে দেখতে, ওগুলো বেশি ভালো লাগে। হ্যাঁ। তো থার্ড যে স্পেসিফিক যে প্রাইমারি বা প্রাইমারি কালারের যে পরবর্তী যে স্তরগুলো আছে আর কি, কালার গুলার। তো আপনার ক্ষেত্রে কি হয় সাধারণত, আপনি যখন কোনো ওয়াটার কালার করতেছেন, আপনি কি ওই হুবহু সেম নেচারটাকে রাখতেছেন, নাকি আপনার মতো করে একটা স্টাইলে ওই জিনিসটাকে আপনার ওই জগতে আনার ট্রাই করতেছেন? আপনার কালার এক্সপেরিমেন্ট কিভাবে কাজ করে এই বিষয়গুলো? আমি ওই পরিবেশটা, আমি যেটা করতে চাই কিন্তু আমি এখনো করতে পারছি না, আমি চেষ্টায় আছি, কিন্তু আমি এখনো সেটা অ্যাচিভ করতে পারিনি। আমি ওই পরিবেশটা ধরতে চাই। যেমন ধরুন, একটা শীতের বিকাল, হয়তো বিকাল 3টা বাজে। শীতের দিনের বিকাল 3টা, রোদ কিন্তু খুব সুন্দর, এক্স্যাক্টলি। শরীরে খুব আরাম লাগে, দেখতে খুব ভালো লাগে, এটা গোল্ডেন একটা ভাব আছে। হয়তো আমি এই সময়কার একটা ছবি আঁকছি, তখন আমি চাই যে ওই রোদের যে সোনালী একটা ভাব, সেটা আনার জন্য। এইটুকুই আমার আমার উদ্দেশ্য এবং আমার চাওয়া। খুবই ছোট এবং সিম্পল, কিন্তু সেটা অর্জন করা কিন্তু খুবই কঠিন। এক্স্যাক্টলি। আমি শুধু আমার ছবির মাধ্যমে ওই পরিবেশটা ধরতে চাই। এই বিষয়ে বলতে গেলে আমি বলবো যে রোদ আমার খুব প্রিয় একটা বিষয়। আমার বেশিরভাগ ছবিতে দেখবেন আলো ছায়া দিয়ে থাকে, রোদের একটা খেলা হ্যাঁ, থাকে। হ্যাঁ, থাকে। আমি সেই রোদ ধরতে চাই। সেই রোদের, সেই রোদ থেকে, রোদটাকে সাবজেক্ট, যেহেতু আমি রোদকেই ধরতে চাই, সেহেতু রোদই হচ্ছে আমার সাবজেক্ট। আর বাকি সব হচ্ছে অবজেক্ট বা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেই রোদের প্রভাবে বাকি সবগুলো প্রভাবিত হয়। এই জিনিসগুলো আমি শুধু অ্যাচিভ করার ট্রাই করি আমার ছবিতে। যে পরিবেশটা আছে, আমি যদি একটা শীতের দিনের ছবি আঁকি, শীতের দিনে যে ঠান্ডা ভাবটা আছে ওটা আমি আনার চেষ্টা করি। আমি যদি একটা গ্লাস আঁকি, এটা যে কাচের গ্লাস, এটা বোঝাতে পারলেই আমি সন্তুষ্ট। যে আমি আমি শুধু ওই পরিবেশটা, এর ধর্মটা বোঝাতে চাই। একটা শীতের সকালের ধর্মটা কি, মিষ্টি রোদ থাকবে, আবার ঠান্ডা লাগবে, এটাই হচ্ছে শীতের সকালের ধর্ম। আমি শুধু এই ধর্মটা রক্ষা করতে চাই, এই জিনিসটাই হচ্ছে আমার উদ্দেশ্য। ইন্টারেস্টিং। না আসলে সবার এক একটা দীর্ঘ জার্নি থাকে, সেই অনুযায়ী এক্সপেক্ট আলাদা বিষয়গুলো তৈরি হয় সাধারণত। বেসিক্যালি এবং এক্সাক্ট কালার, এক্সাক্ট কালারটা আমি
আমার প্যালেটের মধ্যে আনতে চাই, এক্সাক্ট যে কালারটা আমি দেখছি সেটাই। ওকে, নাইস। সো একটা আর্ট ক্রিটিসিজম একটা টার্ম আছে, বা আর্ট ক্রিটিক্স একটা টার্ম আছে, ক্রিটিক্সরা ক্রিটিসিজম করতেছে, এটা পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হতে পারে। এটা বেসিক্যালি একটা সংশোধন, একটা পার্সনের স্টেপ বাই স্টেপ সংশোধন। সে হয়তো বা ওইটা থেকে আরো বেটার কিছু প্রেজেন্ট করতেছে তার পরবর্তী আর্টওয়ার্কের ক্ষেত্রে। তো আপনার কি কখনো এমন কোনো ঘটনা আছে যেটা আপনাদের সাথে হয়তো শেয়ার করতে চাচ্ছেন, কোনো ওইখানে কোনো ক্রিটিক্স বা কোনো পার্সন হয়তো বা আপনার আর্টওয়ার্ক নিয়ে অনেক ইন ডেপথ ডিসকাশন করেছে, কালার নিয়ে হতে পারে, আপনার কালার যে থ্রো করা আছে সেটা নিয়ে হতে পারে, গো ওয়াশ টার্মটা আছে, আমরা গোয়া সম্পর্কে জানবো এই হুম রিপ্লাইতে। আর এরই পাশাপাশি মানে অনেক ওয়াটার কালারের আসলে অনেক স্পেসিফিক টার্ম আছে, এক একজন একটা টেকনিক আছে। কি হয়তো পেজটাকে আগে ভিজাই নিচ্ছে, দেন হয়তো টেকনিক্যাল ওয়েতে ওয়াশটা করতেছে, হয়তো বা প্রথমে একটা ছোট্ট করে লেআউট করে নিল, দেন সেই অনুযায়ী হয়তো বা কালার গুলো ওয়াশ করতেছে, আবার শুকাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে আবার হেয়ার ড্রায়ার দিয়ে শুকাচ্ছে। এরকম আমরা অনেক কিছু দেখি সাধারণত। তো আপনার এই টেকনিক্যাল জায়গাগুলো কি, বা এই ওয়াশ নিয়ে যদি আমাদের কথাবার্তা বলতেন একজন আর্ট ক্রিটিক্স এর দৃষ্টিকোণে। আমি অনেক কমপ্লেক্স করে ফেললাম কোশ্চেনটা। না, আমি আমি একটা জিনিস বলতে চাই। একদিন আমি ছবি আঁকছিলাম আউটডোরে। ওকে। তো ছবি আঁকার শেষে দাঁড়িয়ে আছি, তখন একজন ভদ্র মহিলা আসলেন সাইকেল চালিয়ে এবং এসে বললেন যে তোমার ছবিতে সাপোর্টিং লাইট নাই। আমি তখন জানতামও না সাপোর্টিং লাইট কি। তো তিনি বললেন যে এদিক থেকে যদি আলো আসে তবে এই গাছেও একটু আলো থাকা দরকার, তোমার এই গাছে কোনো আলো পড়ছে না। তখন আমি দেখলাম যে আসলেই তো ঠিক, এবং উনি এটা বলে কিন্তু চলে গেলেন। কিন্তু পরে আমি খোঁজ নিয়ে জানলাম যে উনি নিজেই একজন ফটোগ্রাফার। মোটামুটি খুবই পরিচিত একজন আর্টিস্ট, চিত্রশিল্পী। তো এই জিনিসটা আমার আমার খুব মনে হয় এবং আমার খুব ভালো লাগে যে আম, এই সমালোচনাগুলো আমার দরকার ছিল। তিনি বলেছেন বলেই আমি এই জিনিসটা নিয়ে ভাবতে পেরেছি এবং আমি এখন প্রতি ছবিতে এই জিনিসটা খেয়াল করার চেষ্টা করি। আর প্রসেসের কথা বলতে গেলে, প্রসেস আসলে কোনো সময়ই আমার কাছে খুব একটা ম্যাটার করে না, কারণ হচ্ছে গিয়ে একদম শেষে কাজটা কি সেটা হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ। কেউ হয়তো প্রথমে ভিজিয়ে শান্তি পায়, কোনো কোনো শিল্পী আছে পেজের দুই দিকেই ভিজায়, নিচের দিকটা ভেজানোর পরে উপরের দিকটা ভেজায়, তিনি এতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি কখনোই পুরো পেজ কখনোই ভেজাই না, আমার এই অভ্যাসই নাই। কারণ পেজ ভেজালে যেটা হয়, ভেজার মধ্যে আঁকলে কন্ট্রোলটা অনেক কমে যায়। যদি আমরা পানি বেশি ইউজ করে আঁকি আমাদের হাতে কন্ট্রোল থাকে, কিন্তু যখন আমরা ভেজার মধ্যে আঁকি তখন কন্ট্রোলটা চলে যায়। কিন্তু আমরা ভেজাই তখন, আমি সহজ করে বলি, আপনি যখন চাইবেন যে আপনি যে সাবজেক্টটা বা যে জিনিসটা আঁকছেন সেটার এজ গুলো বা কিনারা গুলো যেন স্পষ্ট বোঝা না যায়, তখন আপনি ভেজার মধ্যে আঁকবেন, তখন এটা মিশে মিশে যাবে, অবয়ব থাকবে কিন্তু মিশে যাবে। কিন্তু আপনি যখন চাচ্ছেন কোন একটা শার্প এজ, তখন আপনার ভেজানোটা উচিত নয়। কারণ ভেজানোর মাত্রই আপনার কন্ট্রোলার আপনার কাছে থাকে না, ওটা পানির আয়ত্তে চলে যায়। এই জন্য ভেজানো এবং শুকনা এই দুইটা অবস্থার মধ্যেই ছবি আঁকার চর্চা করে যাওয়া উচিত বলে আমি মনে করি। ইন্টারেস্টিং। তো একটা ব্যাপার হচ্ছে কি যে, না আপনি খুব সংক্ষেপে খুব সুন্দর করে গুছিয়ে কথাটা বললেন। আরেকটা জিনিস আমি মিস করে গেছি, আমি বলি, আসলে অনেকেই হেয়ার ড্রায়ার ইউজ করেন, আমিও ইউজ করি। একান্ত আমি শুধু বলবো এটাই যে পারতপক্ষে যদি ইউজ না করে থাকা যায় খুব ভালো। জল রং তার তার মতো করে যখন শুকাবে তখনই তার থেকে আমরা সর্বোৎকৃষ্ট রেজাল্টটা পাবো। জোর করে জল রং শুকানোর কোনো জিনিস নয়। যদি একান্তই আহ দরকার না হয়, আমি বলবো যে এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য একটু ধৈর্য ধরে তাকে তার মতো করে শুকাতে সময় দেওয়ার জন্য। সেক্ষেত্রে তো সময়টা সাধারণত বেশি লাগে, তাই না, আঁকানোর ক্ষেত্রে? হ্যাঁ, এই জন্য বললাম একটু ধৈর্য ধরে এই সময়টুকু তাকে ইন্টারেস্টিং। দেওয়ার জন্য। আসলে ওয়াটার কালার মিডিয়ামটা এমনই যে ওয়াটার কালার মানুষ যখন দেখতেছে মানুষ অনেক প্রশংসা করে। এটা খুব ফিল করার একটা জায়গা, আরে একটা ওয়াটার কালারের সাথে মিশে এত সুন্দর বিষয় হতে পারে, এই যে লাইট এন্ড ডার্ক শেড, এটা এত সুন্দর হতে পারে। আপনি কি মানে অনেক ক্ষেত্রে হয় কি, অনেক আর্টিস্ট থাকে যারা নিজেদের আর্ট ওয়ার্কটাকে একটু লং টার্ম প্রিজার্ভ করার জন্য অনেক ধরনের মেটেরিয়ালস ইউজ করে। হ্যাঁ, যেমন আমরা দেখি যে একটু গ্লেজ বাড়ানোর জন্য অ্যাক্রিলিক কালারের উপর এক ধরনের জেল টাইপের ইউজ করে থাকে সাধারণত। তো আপনার ক্ষেত্রে কি ওয়াটার কালার বার্নিশ। এরকম, হ্যাঁ, ভার্নিশ বা এরকম কোনো স্পেসিফিক কোনো কিছু আছে যেটা আপনি হয়তো ইউজ করেন পোস্ট করার আগে আমরা ফেসবুক? জল রঙে আমি আসলে কোনো ধরনের কিছুই ইউজ করি না। আমি শুধু ভালো পেজ নির্বাচন করি যেটা অনেক ভালো কোয়ালিটির এবং যেটা যেটা অনেকদিন টিকে থাকবে আর কি। এছাড়া আমি জল রঙের ক্ষেত্রে আর কোনো ধরনের বার্নিশ, কোনো ধরনের কিছু ইউজ করি না। চেষ্টা করি আমার ছবি যদি ভালো হয় আমি চেষ্টা করি ওটা তাড়াতাড়ি ফ্রেম করে নেওয়ার জন্য, যাতে সেটা টিকে থাকে, কোনো সমস্যা না হয়।
ওকে, তো এমনি জেনারেলি একটা ফ্রেমিং এ এটা কি আপনি করেন নাকি আপনার এটা কোনো আলাদা প্রতিষ্ঠান আছে হয়তো তার কাছ থেকে আপনি করেন? এখানে ফ্রেমিং এর দোকানে গিয়ে ফ্রেম করাটা খুবই এক্সপেন্সিভ। আমি যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন দোকানে ফ্রেম, মানে রেডিমেড ফ্রেম কিনতে পাওয়া যায়। ক্লিপ লাগানো থাকে, আমি সেগুলো এনে বাসায় নিজেই সেগুলো ক্লিপ খুলে ফ্রেমের ভেতরে ঢুকিয়ে রেখে দিই, এই শেষ। এমনি জেনারেলি আমরা ফ্রেমিং এর কথাই যখন বলতেছিলাম, এটা বেসিক্যালি এত ইনডেপথ কথাবার্তা বলার কারণটা এইটা যে সাধারণত আসলে হয় কি যে একজন পার্সন যখন কোনো ভিডিও দেখে তখন সে হচ্ছে তার একটা এ টু জেড বিষয়টা জানতে চায়, যে এটা কিভাবে হুম, হুম, হইলো, হুম। ওইটা কেন হইলো, ফ্রেমিং কিভাবে, আমি কিভাবে সংরক্ষণ করব। তো এই জন্য হচ্ছে আমরা ইনডেপথ কথাগুলো বললাম, কারণ একটা আর্ট ওয়ার্ক মানে হচ্ছে অনেক এক্সপেন্সিভ ব্যাপার, টাকা পয়সা খরচ বিশেষ করে আমি যদি স্কালচারের কথা বলি বা আপনি যদি ওয়াটার হুম, কালারের হুম, কথা, কালার অবশ্যই। অনেক কিছু সময় টাকা অনেক ইনভেস্টমেন্ট থাকে। তো যত সহজে আসলে একজন পার্সন জানতেছে যে হ্যাঁ এটা এইভাবে হলে আরো খরচ আমার কম হচ্ছে, এটা সহজ হচ্ছে, এটা খুব ইজি। তো সাধারণত আমি আরেকটা বিষয় আপনার সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি বা আমি যেটা জানতে চাচ্ছি যে একটা ওয়াটার কালারের স্থায়িত্ব সাধারণত কেমন সময় হয়ে থাকে, বা কেউ যদি একটা ওয়াটার কালার পার্ট কিনে, আপনি সাপোজ আপনার কাছ থেকে কিনলো একজন বাংলাদেশি ক্লায়েন্ট, তো সে হচ্ছে এটা কত সময় পর্যন্ত রাখতে পারবে? এর কি কোনো মানে ভ্যালিডিটি আছে বা টাইম ডিউরেশন আছে, যেটা আমাদের সাথে শেয়ার করতে? এরকম কোনো টাইম ডিউরেশন নাই, কিন্তু যে কোনো শিল্পকর্মই যখন কেউ সংগ্রহ করে তার তার ন্যূনতম কিছু যত্ন নেওয়ার দরকার হয়। যে কোনো শিল্পকর্মই আর্দ্র পরিবেশে থাকলে, পানির সংস্পর্শে আসলে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে ডিউরেবল মিডিয়াম হচ্ছে অয়েল কালার। অয়েল কালার একদম হাজার হাজার বছর ধরে টিকে থাকে, কিন্তু সেই অয়েল কালারও যদি অযত্নে, অবহেলায় এবং আর্দ্র পরিবেশে পড়ে থাকে, দেখবেন অয়েল কালারের মধ্যে এক ধরনের ফাঙ্গাস জন্মে। এক্রিলিকেও সেই জিনিসটা ঘটে। কাজে এই জিনিসটা খুবই আপেক্ষিক আসলে, কারো কাছে হয়তো শত শত বছর টিকে থাকবে, কারো কাছে হয়তো থাকবে না। কিন্তু সাধারণত জল রং অয়েল কালারের তুলনায় একটু কম টেকসই, এটা ঠিক আছে। কিন্তু যদি কেউ ভালো পেজ নির্বাচন করে, একটু যত্ন করে ফ্রেমের মধ্যে রাখে, হুম, আর্দ্র পরিবেশ থেকে যদি বাঁচিয়ে রাখে, জি। একটা জল রং অনেক অনেক বছর টিকে থাকবে বলেই আমার মানে অনেক অনেক বছর বলতে শত বছর তো বটেই, আরো অনেক বেশি টিকে থাকবে বলে আমার ধারণা। এখনো তো টিকে আছে। আমরা যদি জন সিঙ্গার, সার্জেন্ট এদের ছবি দেখি, আমরা এখনো কিন্তু সেই আগের একদম সরাসরি, একদম তখন যেরকম ছিল সেই জিনিসটাই আমরা পাই। এটা সম্ভব হয়েছে কিসের জন্য? একটুখানি যত্নের জন্যই। তো এই জিনিসটা নিশ্চিত করতে পারলেই আমার মনে হয় আর কোনো সংশয় থাকবে না। ওকে, নাইস। তো আসলে হয় কি অনেক ক্ষেত্রে আপনি যে বললেন না যে আপনার যে মার্কেটিং স্ট্র্যাটেজিক জায়গাটা, আপনি বিভিন্ন কমিউনিটিতে হয়তো বা পোস্ট দিচ্ছেন, আমিও দেখি রিসেন্টলি আমারও হয়তো বা অনেক কমিউনিটিতে যে অ্যাড আছে সেখানে হয়তো বা আপনার ছবি আসতেছে। তো হুম। আপনি এটা কিভাবে খুঁজে বের করেন, বা এজ এ বিগিনার হিসেবে যদি কোনো পার্সন থাকে, সে ওয়াটার কালার করতেছে বা মোটামুটি একটু ভালো পারে, সে তার ফেসবুকে যে কমিউনিটি গুলো আছে বা কিভাবে ফেসবুকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটাকে কাজে লাগাতে পারে এরকম সেল করার জন্য, তার যে স্পেসিফিক জায়গা আছে সেখানে আপনার যদি কোনো পরামর্শ থাকে আমাদের সাথে যদি শেয়ার করতেন। যে কোনো মানুষ, সে যে কাজেই থাকুক না কেন, কেউ হয়তো গান গায়, কেউ হয়তো শিল্পী, হুম, তার চেষ্টা করতে হবে তার স্টার্ট, মানে তার সমপর্যায়ের বা তার সাথে মিলে যায়। যেমন আমি যেটা বলতে চাচ্ছি, যেমন আমি ছবি আঁকি, আমার কমিউনিটি হবে ছবি আঁকা কেন্দ্রিক মানুষগুলোকে নিয়ে। আরো যারা ছবি আঁকে আমি তাদের সাথে মিলবো, শিল্পের সাথে যারা আছে তাদের সাথে মিলবো। এভাবে আমরা যখন অনেক অনেক মানুষের সাথে আমরা যখন পরিচিত হব, তখন তাদের মাধ্যমে আমরা অনেক বড় বড় কিছু সুযোগ আমাদের হাতে হয়তো আসবে। অনেক বড় বড় গ্রুপ ইত্যাদির নাম হয়তো আমরা জানবো। এভাবেই হয়তো আমি এইসব গ্রুপে ঢুকেছিলাম। আর এখন আমি যেটা করি, যেমন ধরুন আমি লন্ডনের ছবি আঁকলাম, আমি তখন লন্ডন লিখে সার্চ দিই, লন্ডন নিয়ে গ্রুপ কি আছে, দেখা যায় যে লন্ডন নিয়ে 20টা গ্রুপ আছে। এই 20টা গ্রুপের প্রতিটাতে এদের কয়েক লক্ষ লক্ষ মানুষ আছে। এভাবেই আমি গ্রুপগুলো পাই। চেলটেনহাম লিখে সার্চ করলাম, চেলটেনহামে যেগুলো গ্রুপ আছে, যেগুলোতে দেওয়া যাবে না সেগুলো বাদ দিয়ে, যেমন ধরেন কোনো গ্রুপ গ্রুপ আছে, যেমন ধরুন যে হাউস রেন্ট গ্রুপ, বাসা বাড়ি খোঁজা হয় বা এরকম, বা ধরুন ক্যাট লাভার, ডগ লাভার, এরকম অনেক গ্রুপ আছে, এগুলো তো আমি নিশ্চয়ই দিব না। কিন্তু এগুলো ছাড়াও যেমন চেলটেনহাম কমিউনিটি, চেলটেনহাম নোটিশ বোর্ড, চেলটেনহাম স্মল বিজনেস সাপোর্টার, এরকম অনেকগুলো গ্রুপ আছে যেগুলো দেখলেই বোঝা যায় যে এগুলোতে কেউ কিছু আঁকলে বা কেউ কিছু গান গাইলে, কোনো উৎসব হলে, ইভেন্ট হলে এগুলোতে শেয়ার করা যায়। আমি সেই গ্রুপগুলো এভাবেই খুঁজে বের করি এবং সেগুলোতে পোস্ট করতে থাকি। এটা কি মানে আপনার একদম রেগুলার একটা মানে প্রসেস যে আপনি হচ্ছে প্রতিদিন সোশ্যাল মিডিয়া এতটুকু সময় ব্যয় করতেছেন, এই কাজটা এইভাবে করবেন,
বা এই মার্কেটে? না, ভিতরে ঠিক এরকম নয়, যখন মনে হয় আর কি। তবে আমি বাংলাদেশের জন্য বলি, বাংলাদেশের দুটো গ্রুপ আছে খুব ভালো। একটা হচ্ছে পেন্সিল আর একটা হচ্ছে ক্যানভাস। আমি জানি না দুটোই প্রায় সমান মানুষ দুটো গ্রুপেই আছেন, সেই মানুষই। পেন্সিল গ্রুপের নাম আমি বললাম এ কারণে, এই যে এখানে যেসব মানুষ আছেন তারা সবাই শিল্প সাহিত্য প্রেমী। কেউ হয়তো কবিতা লিখছেন, কেউ হয়তো গান গেয়ে ভিডিও আপলোড করছেন, কেউ হয়তো ছবি আঁকছেন, অথবা কেউ হয়তো গানও গান না, ছবিও আঁকেন না, কবিতাও লিখেন না, কিন্তু সেসব ভালোবাসেন। এইরকম মানুষদের পেন্সিল গ্রুপ ভর্তি। এরকম কিছু গ্রুপের সাথে কানেক্টেড থাকলে খুবই ভালো হয়। কারণ আমি যখন দেশে ছিলাম, আমার বেশিরভাগ বায়ারদের আমি জিজ্ঞেস করতাম যে আপনি কিভাবে আমার সন্ধান পেলেন, তখন দেখতাম যে তারা বেশিরভাগই পেন্সিল গ্রুপে আমার ছবি দেখেছেন এবং তারপরে আমাকে নক করেছেন। তো এই জন্য বললাম যে ফেসবুকে এই সব গ্রুপ, যেসব গ্রুপে শিল্পানুরাগী মানুষ আছেন, সেই সব গ্রুপ এই নতুনদের জন্য, যারা ছবি আঁকছেন এবং বিক্রি করতে চান, তাদের জন্য একটা বড় ইয়ে হতে পারে, বড় একটা সময়। যারা আসলে একটা মাইন্ডসেট নিয়ে থাকে যে হ্যাঁ এখানে পড়াশোনা করতেছি, পরে ওই কাজে কনভার্ট হয়ে যাবো, ওই প্রফেশনে কনভার্ট হয়ে যাব, এখানে হয়তো আমি টিকে থাকতে পারছি না, এটা জাস্ট একটা নেগেটিভ অ্যাসপেক্ট। হম নোবেল হম। ভাই কিন্তু আসলে এখানে নাই, বাট তারপর এখান থেকে কিন্তু একটা লার্জ নাম্বার আর্ন করতেছেন লন্ডন বসে। তো এটা যে উনার 8 বছর একটা স্কিল ছিল, এটাই কিন্তু এখানে গিয়ে একটা দারুণ ভাবে তাকে হেল্প করতেছে, সাপোর্ট করতেছে। তো আসলে একটা স্কিল বলবো না, মানে একটা ট্যালেন্ট আর কি। তো এই ট্যালেন্টটাকে তো উনি গ্রুমিং করেছেন, যার ফলে কিন্তু এই পর্যায়ে উনি এসে এই বিষয়টার সাথে সার্ভাইভ করতেছেন, তাই না? তো আসলেই একটা মানুষের উচিত অন্তত নিজের ছোটবেলা থেকে নিজের বাচ্চাদেরকে বা নিজের যে একটা প্যাশনের জায়গাটা আছে সেটাকে ধরে নিয়ে একটু এগিয়ে যাওয়া, ছোট ছোট করে করে ওইটাকে সুন্দর করে একটা প্রপার স্পেসে আর কি গ্রুম করা আর কি, যেন সে হচ্ছে ওইটার থেকেই নেক্সট লেভেলে আর একটা ভালো কিছু অ্যাচিভ করতে পারে বা একটা তার হম হম। ইনকামের জায়গা তৈরি হয়। এটা কিন্তু খুব ভালো একটা পজিটিভ অবশ্যই। ব্যাপার। নাহলে কিন্তু আসলে শেষ পর্যায়ে কি হয় কি যে আমি এতদিন গান করলাম, ঠিক আছে, আমার এই পর্যন্ত শেষ। অনেক ক্ষেত্রে হয় অনেক পার্সনের সাথে ইন্টারঅ্যাক্ট করার ক্ষেত্রে নতুন জায়গায় এগুলো কিন্তু দারুণ ভাবে হেল্প করে। সাপোজ আমি রান্না করতে জানতাম না, রিসেন্টলি রান্না করা টুকটাক শিখছি। তো আমি যখন কারোর সাথে কথা বলতেছি, আমি এই টপিকে কথা বলতেছি, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়। সে আমাকে হয়তো তার একটা রেসিপি বললো, আমি হয়তো যা জানি তার সাথে শেয়ার করলাম। অনেক ক্ষেত্রে আড্ডার ক্ষেত্রেও কিন্তু এটা দারুণ ভাবে সাপোর্ট করে বা একটা হেল্পফুল জায়গা হম হয়। হম। তো আমরা আসলে আমাদের পডকাস্টটা শেষ করব। আমরা অনেক দীর্ঘ সময় কথাবার্তা বললাম, যেহেতু কোনো হম। মানে এক্সট্রা আলাপ নেই, একটা কনক্রিট কথাবার্তাই হয়েছে। আমরা ওয়াটার কালারে আসলো তার শিল্পকলা একাডেমি থেকে তার যে টপ নচ অ্যাচিভমেন্ট গুলো আছে, ইভেন যারা চারুকলায় পড়ে আর কি, অনেক স্টুডেন্টই থাকে যারা থার্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে ফেড আপ হয়ে যাচ্ছে বা তার সময়টাকে এক্স্যাক্টলি সেভাবে কাজে লাগাচ্ছে না। ভাই যেগুলো আর্টিস্ট, মাস্টার আর্টিস্টের নাম টাম বললেন, সেখান থেকে কিন্তু ব্যাপারগুলো বোঝা যায়। নেক্সট হচ্ছে তার যেটা ট্যালেন্ট আছে, এটা কিন্তু খুব ভালোভাবে ব্লাস্ট করছে যখন তিনি হচ্ছে বিদেশে আর কি আছেন। সেখান থেকে তার যে একটা লার্জ নাম্বার অফ ইনকাম জেনারেট হচ্ছে। উনি হয়তো বা আদার্স বিষয়ের সাথে ইনভলভ আছেন, কাজ টাজও করতেছেন, বাট একটা কিন্তু দারুণ তার ট্যালেন্ট তাকে সেভ করতেছে। তো ইন দ্য মিন টাইম যেটা দেখা যায় যে শিল্পের সাথে থাকা, শিল্পের সেবা করা, আর্ট ওয়ার্ক করা মানেই হচ্ছে শিল্পের পরিচর্যা করা, শিল্পের সেবা করা। কারণ অ্যাজ এ বাংলাদেশি সিবলিং বা পার্সন হিসেবে আপনি কিন্তু ওয়াটার কালারটাকেই একটা ইন্টারন্যাশনাল স্পেসে রিপ্রেজেন্ট করতেছেন। অনেকের হয়তো বা এটা হম মনে হম। হতে পারে যে সে বলতে পারে যে হ্যাঁ ও তো অ্যাজ ইউজুয়াল এই ছবিটাই আঁকতেছে, একটা যে স্কিল এটা আমরা দেখতেছি, নতুন কোনো সংযোজন ব্যাপারটা নাই। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা এরকম না। উনি কিন্তু যখন এই ওয়াটার কালার আর্ট ওয়ার্কটাকে ওইখানে প্রমোট করতেছে, কমিউনিটির সাথে এঙ্গেজ করতেছে, নিজের একটা স্পেস তুলে ধরতেছে, মানুষ যখন আস্ক করতেছে যে ওয়াই আর ইউ ফ্রম, এরকম হাবিজাবি কোয়েশ্চেন, দেন কিন্তু উনি বলতেছে যে উনি বাংলাদেশ থেকে আসে। তো তখন কিন্তু তার একটা ভিন্ন একটা মাত্রা পাচ্ছে, ও বাংলাদেশ। এটা কিন্তু খুবই একটা দারুণ বিষয়, একটা পজিটিভ অ্যাসপেক্ট। তো আসলে একটা জিনিসকে যত পজিটিভ নেওয়া যাবে, তত বেশি হচ্ছে সমাজ, সোসাইটি, আমরা যাই বলি না কেন, ভালো গ্রোথ করবে। তো হেলদি ডিসকাশন আসলে সব রকমের স্পেসে আসলে হওয়া উচিত, যেটা আজকে আমরা ওভারঅল স্পেসে পেলাম। ওয়াটার কালার কলার থেকে শুরু করে প্রিজার্ভেশন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল আর্টিস্ট, কমিউনিটি, কালচারাল এঙ্গেজমেন্ট, অল ওভার স্পেস আমরা কিন্তু একটা দারুণ ডিসকাশন পেয়েছি। তো আমি ভাইকে আবারও থ্যাঙ্কস জানাচ্ছি। আমি ভাইকে একটা লাস্ট কোয়েশ্চেন বলে শেষ করতে চাই। একটা না দুইটা তিনটা কোয়েশ্চেন হয়তো বা হবে, যেটা জেনারেলি আমরা প্রত্যেক আমাদের যারা গেস্ট থাকে তাদের উদ্দেশ্যে সাধারণত করে থাকি। তো প্রথম যে কোয়েশ্চেনটা হচ্ছে যে যারা নতুন জেনারেশন আছে বাংলাদেশে, বিশেষ করে যারা হয়তো বা আর্ট ফিল্ডে থাকতে চায় বা আসতে চায়, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান, আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে, প্লিজ আপনি যদি আমাদের সাথে শেয়ার করেন। আমার কাছে অনেক মানুষ বলে, আমার ছবি আঁকা দেখে বলে যে আমিও ছবি আঁকতাম কিন্তু এখন আর আঁকি না। আচ্ছা। পরে একটা দীর্ঘশ্বাস পড়ে। আমার সেই সব মানুষের জন্য খুবই খারাপ লাগে
যে কেন তারা কন্টিনিউ করেনি, হয়তো ভালো লাগেনি, হয়তো মনে হয়েছে যে কি হবে ছবি এঁকে। আমি বলবো এই পিরিয়ডটা, এই যে ক্রাইসিস পিরিয়ডটা, যখন মনে হবে যে ছবি আঁকে কি হবে হ্যাঁ, হ্যাঁ। বা ছবি এঁকে লাভ কি, এই ক্রাইসিস মোমেন্টটা আপনারা শুধু ওভারকাম করবেন, এরপর আর আপনাকে ভাবতে হবে না। কাজেই যখনই মনে হবে যে আমি ছবি এঁকে কি করব, আমার হচ্ছে না, ওই সময়টা আপনি শুধুমাত্র ধরে রাখবেন। আপনি এটা মনে রাখবেন যে ছবি আঁকা একটা বিশেষ গুণ, যেটা 1 লক্ষ মানুষের মধ্যে হয়তো আপনার মধ্যে আছে বা আপনার হতে পারে, আপনার হাতে আয়ত্তে আসতে পারে। কাজে এই জিনিসটাকে আপনি হেলায় ফেলায় একদম ফেলে রাখবেন না, অবহেলা করবেন না এবং ছেড়ে দিবেন না। ছবি আঁকা খুবই সুন্দর, সুন্দরের চর্চা। এটা আপনাকে সুন্দর করা ছাড়া আর কোনো কিছু করবে না। যদি সুন্দর ভালোবাসেন তবে কখনোই ছবি আঁকা ছাড়বেন না। ছবি আঁকা আপনাকে সেই সৌন্দর্য বহু গুণে ফিরিয়ে দিবে, এটাই আমার বিশ্বাস। ইন্টারেস্টিং। তো আমি আরেকটা কোশ্চেন আপনার সাথে আস্ক করতে যাচ্ছি যে মানে একটা মানুষের লাইফে একটা ইন্সপিরেশনাল হয়তো বা কোনো কোট থাকে বা কোনো পার্সন, কোনো আর্টিস্ট, কোনো ফিলোসফার, যে কোনো কেউ থাকতে পারে। তো আপনি কি এমন কোনো মানে কথা ফলো করেন যেটা হয়তো বা বারবার আপনার লাইফে অনেক ভালো পজিটিভ মোটিভেশন হিসেবে কাজে লেগেছে, বা আপনি হয়তো ওইটাকে খুব মানেন, এমন কি কিছু আছে যেটা হয়তো বা আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন? আম, এমন স্পেশাল করে কিছু মনে পড়ছে না যদিও, তবে আমি আমার মায়ের কথা বলতে চাই। আমার মা হচ্ছেন এমন একজন মানুষ যে আমি যেই ছবি আঁকি তিনি খুবই মুগ্ধ হতেন এবং বলতেন, বাহ, তো খুবই সুন্দর। এবং প্রতি ছবিতেই তিনি একই রকম প্রশংসা করছেন। কিন্তু আমার কখনোই মনে হয়নি যে একজন মানুষ সব ছবি প্রশংসা করেন তাহলে এটা কেমন প্রশংসা হলো। এটা মনে না হয়, বরং আমি প্রতি ছবিতেই দ্বিগুণ দ্বিগুণ 3 গুণ 4 গুণ আরো বেশি উৎসাহ পাচ্ছি। এবং এখনো আমি যখন আমার মাকে ছবি দেখাই, তিনি এখনো একইভাবে প্রশংসা করেন। এবং আমার মনে হয় যে এর চেয়ে বড় ইন্সপিরেশন আমার আর কখনো দরকার হবে না। আমার মায়ের প্রশংসাই আমার সবচেয়ে বড় পাথে। একজন আর্টিস্টের লাইফ সাধারণত কেমন হয়? মানে সে যখন একটা ওভারঅল আর্টকে নিজের মানে লাইফে আর কি ডেভোট করে দিছে, হ্যাঁ আমি এখন এটাই করব, এই মিডিয়াতেই কাজ করব। তো আপনার লাইফ মানে ডেইলি রুটিনটা আসলে কেমন এজ এ আর্টিস্ট হিসেবে আমাদের সাথে কি শেয়ার করতে চাচ্ছেন, যদি কিছু থাকে ইনফরমেশন? একজন একজন আমি তো শিল্পী না যদিও, তবু আমি বলি যে একজন শিল্পীর চিন্তাধারা কিছুটা ভিন্ন হয়। সাধারণ মানুষ যে জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছে, একজন শিল্পী হয়তো সেই জিনিসগুলোকে গুরুত্ব নাও দিতে পারেন, তার কাছে সেই জিনিসগুলো গুরুত্ব নাও পেতে পারে। শিল্পীর আহ সাথে যেসব মানুষজন থাকেন, তারা অনেক সময় জিনিসটা বুঝতে পারেন। যেমন ধরুন, জায়গা জমি সংক্রান্ত কোনো কথা হচ্ছে, দেখবেন, বা বৈষয়িক যে কোনো সম্পত্তি ইত্যাদি নিয়ে কথা কথা হচ্ছে, দেখবেন আর্টিস্টের সেদিকে কোনো মনই নাই ওর, কিন্তু তার সেদিকে মন থাকা উচিত ছিল। কিন্তু তার কাছে মনে হচ্ছে যে এটা খুবই অগুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কাজেই এখানেই আমি বলছি যে শিল্পীর চিন্তা এবং চেতনা এই জিনিসগুলো ভিন্ন। শিল্পী শুধু সেই সমস্ত জিনিসের প্রতি আকৃষ্ট হন যে জিনিসগুলো তাকে নাড়া দেয় এবং যে জিনিসগুলো সুন্দর। এটা একটা বিষয়। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে, একজন শিল্পী তখনই হন যখন তিনি শিল্পীর মতো করে বাঁচেন। শিল্পীর মতো করে বাঁচা মানে কি? যেমন ধরেন, আহ হুমায়ুন আহমেদ প্রতিদিন তিনি লিখেছেন যে তিনি প্রতিদিন টেবিলে বসে লিখতেন। কোনোদিন হয়তো তার ভালো লাগতো না, তবুও তিনি লিখতেন। এর মানে কি? তিনি লেখক জীবন চর্চা করেছেন। একজন শিল্পীর সেই শিল্পীর জীবন চর্চা করতে হবে। তার প্রতিটা কাজের মধ্যে যেন বোঝা যায় যে তিনি একজন শিল্পী। এটা যে খুব সচেতন ভাবে তিনি করবেন এরকম না, শিল্পীর এটা হয়েই থাকে। একজন শিল্পী এমন অনেক কিছু খেয়াল করেন যা হয়তো খেয়াল সাধারণ মানুষ করেন না। হয়তো সাধারণ মানুষ একই রাস্তা দিয়ে হেঁটে যান, কিন্তু এই রাস্তায় যে একটা সুন্দর, আম ধরুন একটা আম গাছ আছে, এবং এই আম গাছে যে একটা দোয়েল পাখি প্রতিদিন এসে বসে, একজন সাধারণ মানুষ হয়তো সেটা কখনোই খেয়াল করবেন না। একজন শিল্পীর চোখে কিন্তু ঠিকই পড়ে। একটা খুবই সাধারণ একটা মাঠ অথবা একটা নদী, যেখানে আদৌ দেখার মতো কিছুই নেই, দেখবেন একজন শিল্পী সেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, কারণ তিনি সেখানে সৌন্দর্য দেখতে পেয়েছেন। এটা হলো শিল্পীর পরিচয়। শিল্পী আসলে এরকম করেই বাঁচেন। যদি আকাশ দেখেন, যদি গাছের পাতা দেখেন একজন শিল্পী, তখন মনের মধ্যে চিন্তা করতে থাকেন যে এই যে গাছের পাতার রং, কোন কোন রং মিশালে এই রংটা তৈরি করা সম্ভব। এগুলো হচ্ছে শিল্পীর জীবন আচরণ। একজন শিল্পী যখন এভাবে বাঁচবেন, তখনই বলা যায় যে একজন শিল্পী প্রকৃত শিল্পী হতে পারবেন। শিল্পী বাঁচতেছেন। আপনার ক্ষেত্রে কি এমন কিছু কাজ করে অলরেডি নাকি আরো? আমি
আমি জানি না ঠিক, কিন্তু আমি এতটুকু বলবো যে আমি যখন ছবি আঁকি তখন তো রাখি, আমি যখন ছবি আঁকি না তখনও আমি ছবি আঁকতে থাকি। আমার মনের মধ্যে, আমার মাথার মধ্যে সব সময় এই চিন্তাগুলো ঘুরতে থাকে। এই যে গাছের পাতা দেখে গাছের পাতার রং কিভাবে আমি বানাবো, এটা কিন্তু আমি নিজের কথাই মূলত বললাম যে আমার সব সময়, আমি যখন রোদ দেখি আমি দাঁড়িয়ে যাই। আমি দেশে থাকতেও আমি মাঝে মাঝে যখন আউটডোরে বের হতাম, আমি জানতাম না আমি কোথায় যাব, আমি সিএনজিতে উঠতাম, যে গলি, যে মাঠ, যে ধান ক্ষেত আমার ভালো লাগতো আমি সেখানেই নেমে যেতাম এবং আমি হাঁটা শুরু করতাম। এখানেও এরকম হয়, একটু সুন্দর রোদ দেখলে আমি থেমে যাই, একটু সুন্দর মাঠ দেখলে। আমার বাড়ির পাশে একটা পার্ক আছে, ওখানে আমি প্রতিদিন যাই, প্রতিদিন গিয়েও আমার শখ মিটে না। এই জিনিসগুলো আমার হয়। তবে কাজেই আমি এতটুকু বুঝতে পারি যে আমি হয়তো শিল্পী না, কিন্তু হয়তো শিল্প সত্তা হয়তো কখনো কখনো আমাকে একটু স্পর্শ করে যায়। এই জন্যই আমি প্রকৃতি দেখে মুগ্ধ হই। এবং আমি আরো বলতে চাই যে আমি খুবই ভাগ্যবান, আমি খুবই লাকি, যে আমি যেদিকেই তাকাই সেদিকেই সুন্দর দেখি। এটা একটা অমূল্য পাওয়া। ব্লেসিং আসলে, হ্যাঁ এটা আসলে অমূল্য ব্লেসিং। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমাদের আজকে সময় দিলেন। আমরা দীর্ঘ আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জার্নি সম্পর্কে জানলাম, ওভারঅল স্পেসিফিক জায়গা যতটুকু আর কি আমাদের অ্যাজ এ আর্টিস্ট হিসেবে বা একজন ওয়াটার কালার পার্সোনালিটি হিসেবে আর কি জানাটা উচিত। সো এটা ছিল ওভারঅল ব্যাপার স্যাপার। যারা আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে ভিডিওর কোন পার্টটা খুব ভালো লাগলো আপনাদের। আর যদি ভাইয়ের সাথে কানেক্টেড হতে চান অবশ্যই ভাইয়ের ইউটিউব চ্যানেলটাকে এবং ফেসবুক পেজে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন যেন ইন্ডিভিজুয়াল আপডেট পেতে পারেন। ভাই কিন্তু খুব রেগুলার এখন সোশ্যাল মিডিয়া আমরা দেখে থাকি, অন্তত উইকলি তার কিছু না কিছু পোস্ট আসতে থাকেই। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি খুবই আনন্দিত এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার সাথে দেখা হবে অবশ্যই বাংলাদেশে আসলে, আপাতত হচ্ছে না অবশ্যই। বাট অবশ্যই। আর যদি কখনো আপনাদের দেশে আসা হয়, ইউকেতে কখনো আসা হয়, অবশ্যই দেখা অবশ্যই। করতে পারবো।